জি স্যার, শুনছি। আচ্ছা, শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের অনেকেই জয়েন করছে, আহ, এখনো জয়েন করছে। তো ঠিক আছে, আমরা শুরু করি। ওরা আসলে ওরা ওখান থেকে জয়েন করবে। আচ্ছা, দেখেন, আজকে আমাদের ক্লাসটা মূলত লিটারেচারের উপরে, অর্থাৎ দ্য ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড, অর্থাৎ আমরা যে ইংলিশ পিরিয়ডগুলো যে ক্লাসিফাইড করব, সেখানে যে আমাদের প্রথম যে দুইটা পিরিয়ড আমরা আলোচনা করব সেটা হলো যে ওল্ড পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে আমাদের, আপনারা জানেন যে আমাদের বিসিএস প্রিলিমিনারিতে লিটারেচারে কত মার্কস থাকে জানেন? এটা 15 মার্কস, 15 মার্কস। সো এই 15-এর মধ্যে, মানে আমরা তো 15 মার্কসের প্রিপারেশনই নিব, কিন্তু আমাদের কিছু নিজস্ব টার্গেট থাকতে হবে না? যে আমরা আহ, কতটুকু পাইলে আমরা নিজের কাছে স্যাটিসফাইড মনে করব। এরকম কি কোনো কখনো টার্গেট সেট আপ করেছেন, বা লিটারেচারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখেছেন কিনা? দশ একজন করে আমাকে বলেন, একটু 10 স্যার। কনভারসেশন করি আমরা। স্যার 10। 10? 10 ইজ এ গুড ইনাফ। তো আমি বলবো যে আমরা টার্গেট নিব 12 মার্কসের, মানে অ্যাটলিস্ট আমরা 12 মার্কস পাবো, মানে এরকম টার্গেট নিব। তবে প্রিলিমিনারিতে ধরেন আপনি কোয়ালিফাই করার জন্য আমাদের অনেকেই দেখেছি যে ইংরেজিতে 6-7 মানে লিটারেচারে 6-7 নাম্বার নিয়েও কিন্তু খুব ভালোভাবে কোয়ালিফাই করেছে। কারণ লিটারেচারের কিছু বিষয় আছে, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখেন, এক এক বছরের প্রশ্ন প্যাটার্ন এক এক রকম হয়। আপনি দেখবেন যে আপনি যদি একদম 10তম বিসিএস থেকে আপনি যদি 46 পর্যন্ত টোটাল যে প্রিলিমিনারি অর্থাৎ ইংলিশ লিটারেচার আছে, আপনি যদি সব পড়ে নেন এবং সাথে যে ওই প্রশ্নগুলো যদি এক্সপ্লেনেশন গুলো পড়েন, আপনি দেখবেন যে 6-7 মার্কস কমন পেয়ে যাবেন। কখন দেখেছেন এরকম? আপনি যদি অ্যানালিসিস করেন যে এইগুলো পড়লে মোটামুটি দেখবেন যে 6-7 মার্ক কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। তার মানে আপনি যথেষ্ট মার্কস কিন্তু এই প্রিভিয়াস ইয়ার থেকে কমপ্লিট, মানে কমন পেয়ে যাচ্ছেন। তবে শর্ত আছে, শর্তটা হলো যে আপনি ওইটা তো পড়বেনই, ভালোভাবে পড়বেন, মনে রাখবেন, এবং ওইটার যে এক্সপ্লেনেশন অর্থাৎ আশেপাশে যে প্রশ্নগুলো হয়, এই আশেপাশের প্রশ্নগুলো আপনাকে ব্যাখ্যা সহ পড়ে ফেলতে হবে। আচ্ছা, তারপরে হলো নির্দিষ্ট কতগুলো এজ আছে, বা আপনার লিটারেরি যে ওয়ার্কগুলো আছে, সাহিত্যকর্ম, অর্থাৎ যে আহ, ওই সময়কার যারা ড্রামাটিস্ট আছে, অথর আছে, অথরেস আছে, ওনারা যে এগুলো লেখছেন, তাদের যে ওয়ার্কস গুলো লেখছেন, এগুলো যদি পড়েন, ওখান থেকে দেখবেন যে আপনি 2-3 মার্ক কমন পেয়ে যাবেন। কোটেশন থেকে দেখবেন যে আপনি 1 মার্ক হয়তো কমন পেয়ে যাবেন। তারপরে ধরেন আমরা যদি এইভাবে আলোচনা করি যে আহ, ওই লিটারের যে টার্ম গুলো আছে, এই লিটারের টার্ম গুলা থেকে আপনি 1 মার্ক, 2 মার্ক, ক্ষেত্র বিশেষে 3 মার্ক কমন পেয়ে যাবেন। সো 12 মার্ক তোলা খুব বেশি কঠিন না। তবে যদি 9-10ও পান, তারপরে হতাশার কিছু না। অন্যান্য সাবজেক্ট যদি ঠিকঠাক থাকে, আপনার প্রিলি কোয়ালিফাই করতে কোনো সমস্যা হবে না। তবে আমি যদি 2টা নাম্বার একটু অ্যাডভান্টেজ, মানে আমি যদি 2টা নাম্বার বেশি পাই, তাহলে আমি একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবো, এটাই স্বাভাবিক। সো ওই টার্গেট নিয়ে আমরা মূলত পড়াশোনা করব। তো আজকে যে আমাদের ক্লাসের যে টপিকগুলো আছে, এইটাতে আমরা সরাসরি চলে যাই। আমরা ক্লাস করতে করতে আসলে আমরা বিস্তারিত গুলো বলবো। দেখেন, আমি প্রথমেই যেটা বললাম সেটা হলো যে আপনি যদি এই দুইটা পিরিয়ড পড়েন, অর্থাৎ আজকে যে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড পড়বো আর মিডল ইংলিশ পিরিয়ড পড়বো, এখানে যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে মোটামুটি এখান থেকে আপনি 3-4 মার্ক কমন পাবেন। আশা করা যায় এখান থেকে 2-3 মার্ক, 2-3 মার্ক কমন পাবেন অন্তত। সো এইভাবে যদি আমি একদম প্রতিটা ক্লাসে বা প্রতিটা আমি যখন পড়বো, মানে আপনি যখন আপনার রিডিং রুমে পড়াশোনা করবেন, এইভাবে যদি মার্ক ডিস্ট্রিবিউশন করে পড়েন যে আচ্ছা এই টপিকগুলো পড়লে আমি এই মার্কগুলো কাভার করছি, তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে। কারণ দেখেন, লিটারেচার আমার কোথায় লাগছে? শুধু প্রিলি কোয়ালিফাই করার জন্য লাগছে, এরপরে তো আর রিটেনে লাগছে না, তাই না? সো আমি ততটুকুই পড়বো, এখানে আমার জ্ঞানী হওয়ার দরকার নাই। আমরা এখানে অনেকেই, মানে অনেকেই, বেশিরভাগই হয়তো আপনার হলো ইংলিশ লিটারেচার পড়েন নাই, এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। সো সবার জন্যই কনভেনিয়েন্ট হয় এরকম ভাবে আমরা পড়াশোনা করব। এবং
আমাদের কোশ্চেন গুলো আসলে ওইরকমই হয়, এত ডেপথ হয় না। হ্যাঁ, কিছু কিছু 1 মার্ক 2 মার্ক অনেক সময় ডেপথ আসে, ওইটার জন্য আপনাকে হিউজ পড়তে হবে, আপনি দরকার নাই ওই প্রশ্নগুলো আমি ছেড়ে দিই, আমার সবকিছু টাচ করার দরকার নাই। সো এইটা আপনি কখন বুঝতে পারবেন, যখন আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, সিলেবাসটা দেখবেন এবং আপনার যে হাতে বইগুলো আছে সেই বইগুলো দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। সো আমি যখন ক্লাস নিব আমার তো অ্যানালাইসিস করা আছে, আমি আপনাদেরকে ওই অ্যানালাইসিস উপরে ক্লাস নিব, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বাসায় নিজেরা এই লিটারেচার গুলো দেখবেন। এটা অনেকটা মুখস্থ টাইপের, সহজ কথা। আমি আপনাদেরকে যে নোটস দিব, এই নোটসটা পড়বেন, অন্য কোনো বই যদি নাও পড়েন, আমার ক্লাসে যেগুলো লেখাবো, যেগুলো স্লাইড থাকবে এবং আমার হ্যান্ড নোটে থাকবে, এইগুলো আপনার জন্য যথেষ্ট। তারপরেও যে কোনো একটা বই আপনি চাইলেই ফলো করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, একটু ডিটেলস একটু বিস্তারিত জানার জন্য, আর কিছু না। তবে এখানে জ্ঞানী হওয়ার যেহেতু কোনো বিষয় নাই, এখানে শুধু মার্কস পাওয়া দরকার। আমার আমার টার্গেট হলো 12 মার্কস, 15-এর মধ্যে 12 মার্কস আমি তুলে নিব, শেষ। তো ঠিক আছে, আমরা ক্লাসে সরাসরি চলে যাই। আচ্ছা দেখেন, সবাই খাতা কলম রাখেন, হ্যাঁ। এখানে আপনি যদিও হ্যান্ড নোট পাবেন, আমি যে হ্যান্ড নোটটা দিব সেই হ্যান্ড নোট আপনি পাবেন, তারপরেও আপনি খাতা কলম রেখে দিয়েন। আচ্ছা, প্রথমে আসি যে আমি যে এই যে ইংলিশ যে লিটারেচার, এই ইংলিশ লিটারেচারকে দেখেন, আমি এই যে এই টপিকটা নিয়ে যদি প্রথমে এখান থেকে দেখেন, প্রায় প্রায় একটা প্রশ্ন আসে যে পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। আমরা জানি যে ইংলিশ লিটারেচারের কতগুলো পিরিয়ড আছে, যেমন বাংলা লিটারেচার পিরিয়ড আছে না, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো ইংরেজিটাও এভাবে বিভিন্ন পিরিয়ডে ডিস্ট্রিবিউট করা আছে। তো আমরা একটা একটা করে দেখি। দেখেন আমাদের পিরিয়ডগুলো কি কি। একটা হলো দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, একটা হলো দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অর্থাৎ আমাদের ইংলিশ পিরিয়ডের প্রথম যে ধাপ সেটা হলো ওল্ড ইংলিশ পিরিয়ড। তারপরে দেখেন যে আসছে হলো মিডল ইংলিশ পিরিয়ড, একটু দেখেন এক নজরে এটা দেখেন, এখনই লেখার দরকার নেই, জাস্ট একবার করে একটু দেখেন। তারপরে আসছে রেনাইসেন্স পিরিয়ড। এখানে আবার কতগুলো ভাগ আছে, রেনেসেন্সের মধ্যে কতগুলো ভাগ আছে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি রেনেসা পিরিয়ড, ইংলিশের যে নবজাগরণ হয় সেই নবজাগরণ পিরিয়ড। এর মধ্যে একটা ভাগ আছে এলিজাবেথান পিরিয়ড। এখানে এই এই যে টাইম টাইম যে পিরিয়ড, এই অর্থাৎ আহ, দেখেন 1558 থেকে 1603 সাল পর্যন্ত, এইগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তার ভিতর একটা আছে দেখেন দ্য জ্যাকোবিন এজ। তারপর আমরা যদি বলি ক্যারোলিনিয়াজ আছে, কমনওয়েলথ পিরিয়ড আছে, এরকম বিভিন্ন পিরিয়ড আছে। তারপরে 4 নাম্বার আমরা বলতে পারি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, অর্থাৎ ক্লাসিক্যাল একটা পিরিয়ড আছে। ওই সময় দেখেন যে এই নিও ক্লাসিক্যাল পিরিয়ড আবার কয়েকটা ভাগে, একটা হলো রেস্টোরেশন পিরিয়ডে, একটা হলো অগাস্টান পিরিয়ডে, আর একটা হলো দ্য এজ অফ সেন্সিবিলিটি, দ্য এজ অফ সেন্সিবিলিটি। তারপরে ধরেন আমরা যদি বলি ভিক্টোরিয়ান পিরিয়ড, 5 নাম্বার আমরা বলতে পারি একটা ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপরে ধরেন মডার্ন পিরিয়ড আছে, মডার্ন পিরিয়ডের মধ্যে আবার ভাগ আছে, একটা হলো জর্জিয়ান পিরিয়ড আছে, এডওয়ার্ডিন পিরিয়ড আছে। তারপরে আরেকটা আছে পোস্ট মডার্ন পিরিয়ড। অর্থাৎ এই মোটামুটি ধরেন আমরা 7 ভাগ বা 8 ভাগে, 8 ভাগে আমরা এটাকে বিভক্ত করতে পারি। তো আমার আজকের ক্লাসটা তো দুইটার উপরে, অর্থাৎ একটা হলো ওল্ড ইংলিশ পিরিয়ড আর একটা হলো মিডল ইংলিশ পিরিয়ড, এই দুইটার উপরে, তাই না? তো এখানে আমি আমি যখন পড়বো, দেখেন আমি ক্লাসে আপনারা কতটুকু পড়বেন, কিভাবে পড়বেন সেটা নিয়ে আমি একদম বলে দিচ্ছি। প্রথমে আপনি যদি এই যে পিরিয়ড থেকে পড়েন, দেখবেন যে পিরিয়ড গুলো থেকে, অর্থাৎ কোনটা কত সালে হয়েছে এইটার উপরে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। অর্থাৎ কোনটা কোন সালে মানে কত সাল পর্যন্ত এটা এক্সিস্ট করছে, এইগুলোর উপর কিন্তু আমাদের সবসময় একটা কোশ্চেন থাকবে। আচ্ছা, তো আমরা প্রথমে ওল্ড ইংলিশ পিরিয়ড দেখি। আচ্ছা, এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা হলো মূলত, দেখেন একটু নোট করে রাখতে পারেন, এটা হলো 450 থেকে 1066 সাল পর্যন্ত। একটু আপনারা চাইলে এটা নোট করে নিতে পারেন যে 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত এটা এক্সিস্ট করে, জাস্ট এতটুকু, এর বেশি পড়ার দরকার নাই। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের আরো একটা নাম আছে, সেই নামটা আপনি চাইলে একটু নোট করে নেন। একটা নাম হলো দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, একটু লিখে নেন, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা অপর নাম, অর্থাৎ আপনার ওল্ড ইংলিশ পিরিয়ডের অপর নাম যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কি বলবো? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যাক্সনটা কি।
স্যাক্সনটা হলো যে জার্মান একটা ভাষা, জার্মানদের একটা ভাষা ছিল এই স্যাক্সন। এই স্যাক্সন আহ, হওয়ার কারণে এই স্যাক্সন যে জাতি ছিল, অর্থাৎ জার্মানির অধীনে একসময় ইংল্যান্ড ছিল। আপনারা জানবেন যে ইংল্যান্ড, বর্তমান যে ওয়েলস, আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, এইগুলা একসময় জার্মানদের অধীনে ছিল। তো এই সময় যে ইংলিশ লিটারেচার যেটা গ্রো করছে, এই জন্য এটাকে বলা হয় দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মধ্যে পরে পরে যদি আমরা বলি যে মিডল ইংলিশ পিরিয়ড, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডটা আসলে কত সাল থেকে এক্সিস্ট করে? ওই যে 1066 পর্যন্ত আমাদের কি ছিল? ওল্ড ইংলিশ পিরিয়ড ছিল। আর এখানে দেখেন মিডল ইংলিশ পিরিয়ডটা হলো 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত। এই সালটা একটু নোট করে দেন, যে 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত এই মিডল ইংলিশ পিরিয়ড ছিল। আচ্ছা, এই মিডল ইংলিশ পিরিয়ডকে আবার দেখেন আপনি মোটামুটি তিনটা ভাগে ভাগ করে ফেলতে পারেন। একটা হলো, একটা এগুলো নোট করবেন, কিন্তু অবশ্যই নোট করে নেবেন, দ্য অ্যাংলো নরমান পিরিয়ড। লেখেন দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড। এই এই পিরিয়ডের দেখেন ভাষা, অর্থাৎ এই পিরিয়ডের ভাষা, নরম্যান কারা আসলে? এই নরম্যান হলো ফ্রান্সের, যেমন স্যাক্সন কারা ছিল? জার্মানির। এটা কিন্তু কোশ্চিন আসতে পারে। সো নরম্যান কারা? ফ্রেঞ্চ, অর্থাৎ যারা ফ্রেঞ্চ ভাষা ভাষী ছিল তাদেরকে, তারা হলো নরম্যান। অর্থাৎ এরা ফ্রেঞ্চ ভাষা মানে ফ্রেঞ্চ ভাষারই একটা রূপ বলতে পারেন, অথবা আপনি এইভাবে বলতে পারেন যে এরা ফ্রান্সদের অধীনে ছিল, ফ্রান্সের নরম্যানদের অধীনে ছিল এই সময় ইংল্যান্ড। অর্থাৎ এই মিডল ইংলিশ পিরিয়ডটার এই পর্যায়ে, অর্থাৎ অ্যাংলো নরমান পিরিয়ডের এই সময়টা তারা ছিল ফ্রান্সের অধীনে ছিল। এবং দেখেন এটা কত সাল থেকে কত সাল ছিল, অর্থাৎ শুরুতেই 1066 সাল থেকে 1340 আনুমানিক 1340 সাল পর্যন্ত তারা ফ্রান্সের অধীনে ছিল। এরপরে আসেন, এরপরে যে আমরা যদি বলি, এইভাবে বলি যে সেকেন্ড যে পিরিয়ডটা ছিল, সেটা হলো দ্য এজ অফ চসার। দ্য এজ অফ চসার লিখে ফেলেন একটু। এজ অফ চসার, চসারের যুগ। চসার কে বলেন তো? এই চসার, এটা উচ্চারণ হবে চসার। চসার হলো মানে উনি একজন কবি, এবং উনি 14th সেঞ্চুরির মানুষ, এবং উনার হাত ধরেই আসলে ইংরেজি যে সাহিত্য, সেই ইংরেজি সাহিত্য যাত্রা শুরু হয় ওনার হাত ধরে। ইংরেজি সাহিত্যের মূল যাত্রাটা শুরু হয় চসারের হাত ধরে। চসার নিয়ে আমরা একটু পড়বো, ঠিক আছে? তো ওনার টাইম কাল কত ছিল, একটু টাইম কালটা একটু লিখে রাখেন। 1340 থেকে 1400 সাল পর্যন্ত। 1340 থেকে 1400 সাল, 1400 সাল পর্যন্ত ওনার ইয়ে ছিল। একটু লেখেন, 1 মিনিট, একটু আপনারা লেখেন, আমি 1 মিনিট। আচ্ছা দেখেন, তাহলে আমাদের দ্য এজ অফ চসার। আচ্ছা, আর একটা এজ হলো যে আমরা যদি এইভাবে বলি যে 3 নাম্বার এজ, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডের 3 নাম্বার এজকে আমরা বলতে পারি ব্যারেন এজ। বাংলা সাহিত্যে দেখেন একটা কিন্তু অন্ধকার পর্যায় ছিল, তো ইংরেজি সাহিত্যেরও একটা অন্ধকার পর্যায় ছিল। সেই পর্যায়টার নাম হলো ব্যারেন এজ অথবা ডার্ক এজ। অর্থাৎ এই সময়টায় ইংরেজি সাহিত্যের গতিটা স্লথ হয়ে গেছিল, একদম বন্ধ হয়েছিল ঠিক এরকম না। আপনি যদি ইতিহাস ঘাটেন, ইতিহাসের ছাত্র হয়ে থাকেন, তাহলে জানবেন যে যে ডার্ক এজে ইংরেজি সাহিত্যটা স্লথ হয়ে গিয়েছিল, অথবা ওই সাহিত্য কর্মগুলো ঠিকভাবে আসলে সংগঠিত হয় নাই, অথবা ঠিকভাবে সাউন্ড কালেক্টেড হয় কম। নাই। কম, ওই সময় খুবই কম। সাউন্ড। সাউন্ড কম হয়ে গেছে, শোনা যাচ্ছে? জি স্যার, সমস্যা নেই, সাউন্ড যথেষ্ট। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে যে সাউন্ড পুরোটাই আছে। যাদের একটু ইয়ে আছে, হয় ডিভাইসটা একটু ঠিক করেন, অথবা আমার মনে হয় একটু লিভ নিয়ে আবার জয়েন করেন।
তাহলে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই সাউন্ড অফ হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম দেখেন, ওল্ড ইংলিশ পিরিয়ডের টাইমকাল দেখলাম, এটার একটা নাম কি, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এতটুকুই। দেখেন এখানে কথা বললে কিন্তু আমরা অনেক কথা বলতে পারবো, কিন্তু আমরা এত কথা বলবো না এখানে, এত কথা আমাদের প্রয়োজন নাই এখানে, বুঝতে পারছেন? আরেকটা জিনিস হলো যে মিডল ইংলিশ পিরিয়ড ডে কাদের ছিল? তিনটা পিরিয়ড। আমরা একটা অ্যাংলো নরম্যান পিরিয়ড, নরম্যানরা কারা? ফ্রেন্ডস, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, লিখে রাখেন। এই পিরিয়ড টাইম কালটা আসবে যে 1066 থেকে 1340 পর্যন্ত ছিল। আরেকটা হলো এজ অফ চসার, চসারের যুগ ছিল, সেটা হলো 1340 থেকে 1400 সাল পর্যন্ত। আরেকটা হলো ডার্ক এজ অর্থাৎ বন্ধ্যত্ব যে যুগ, 1400 থেকে 1500 সাল পর্যন্ত। এটা একটু লিখে রাখেন, এটা হলো 1400 সাল থেকে 1500 সাল পর্যন্ত এই যুগটা ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে এই যে রেনাইসেন্স যে পিরিয়ড অর্থাৎ রেনেসা স্যার পিরিয়ড আছে একটা এখানে। প্রশ্ন ছিল স্যার। জি জি বলেন। জি স্যার এই যে ডার্ক এজ, যে এটা একটা বইয়ের মধ্যে দেখছিলাম 1400 থেকে 1445 পর্যন্ত, আচ্ছা, না এটা বিভিন্ন 85 পর্যন্ত, আচ্ছা 1485। 1485, কোথাও কোথাও 1490 এরকম আছে, এগুলো তো আনুমানিক, অ্যাকুরেট না। তবে মোটামুটি সর্বজন গ্রাহ্য হলো যে 1400 থেকে 1500। আপনার বিষয়টা হলো যে আমাদের পরীক্ষার হলে যদি আসে তাহলে কি হবে, আপনি জি নিশ্চিতভাবে স্যার। থাকেন যে 1485 থাকলে 1500 থাকবে না, আপনি এটা নিশ্চিতভাবেই থাকেন, কারণ এগুলো নিয়ে একটু কনফিউশন আছে। এটা লিটারেচার, এগুলো যেমন বাংলাতেও আছে, বাংলাতেও দেখবেন যে আপনি অ্যাকুরেটলি বলতে পারবেন না। তবে সর্বজন গ্রাহ্য মত হলো 1400 থেকে 1500 সাল পর্যন্ত। এই ডার্ক এজটা প্রায় 1500 মানে 1485 পরে আরো কিছু সাহিত্যকর্ম হাতে আসে, তবে তারপরেও যে যারা আহ, ওই সময়কার যারা ভাষাতত্ত্ববিদ ছিলেন বা সাহিত্য বিশারদ ছিলেন, তারা সর্বসম্মতিক্রমে ধরে নিয়েছেন যে 1500 সাল পর্যন্ত একদম এইটার মানে বন্ধ্যত্ব কাল পর্যন্ত ছিল, অর্থাৎ পুরো 100 বছর ছিল। এটাই সর্বজন গ্রাহ্য, ঠিক আছে? অসুবিধা 1485 ভুল না। আচ্ছা এটা স্যার। কোথাও কোথাও 1492ও দেখেছি আমি। আচ্ছা, এখন আমাদের এই যে এই পিরিয়ড গুলো আছে, এই পিরিয়ড গুলো আমি যে নোটসে দিব, আজকে তো আমরা আলোচনা করবো না, সো আমি এটাতে ডিটেল যাচ্ছি না। রেনাইসেন্সের যেগুলো আমি শুধু একটু করে দেখাই দিচ্ছি, এইগুলো আপনি প্রথম দিন আজকে পরে আপনি পড়ে ফেলবেন, আপনার দায়িত্ব এটা পড়ে ফেলবেন, ডিটেলস পড়বেন না, জাস্ট এই সালগুলো একটু এক নজরে পড়বেন। আমরা যখন ডিটেলস পড়বো তখন দেখবেন যে আবার এটা নিয়ে অনেক কথা বলতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এইগুলো একটু জেনে রাখবেন। দেখেন এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট একবার আমার সাথে দেখেন। এই যে এই পিরিয়ড গুলো, এই যে বিভিন্ন যে 8টা পিরিয়ড বললাম, এই 8টা পিরিয়ড আমরা আসলে নামকরণ কেন করলাম? প্রথম কথা হলো যে নামকরণ করেছি কিসের ভিত্তিতে, মানে আমরা কেন নামকরণ করলাম, কিসের ভিত্তিতে করলাম? এখন সামটাইমস অ্যাকর্ডিং টু দ্য নেম অফ এ কিং অর কুইন, অর্থাৎ কখনো কখনো রাজা বা তাদের প্রজা রানী অনুসারে, রানীর নাম অনুসারে এটাকে আমরা কি করেছি, নামকরণ করেছি। যেমন ধরেন ভিক্টোরিয়ান পিরিয়ড করেছি না, ভিক্টোরিয়ান। তারপরে সামটাইমস অ্যাকর্ডিং টু দ্য নেম অফ এ গ্রেট পয়েট অর রাইটার, অর্থাৎ খুব বড় কবি বা লেখকের নাম অনুসারে করেছি, যেমন দ্য এজ অফ চসার, দ্য এজ অফ চসার। তারপরে সামটাইমস অ্যাকর্ডিং টু দ্য স্পিরিট অফ দ্য এজ, কখনো একটা যুগ, ওই যে রেনাইসেন্স পিরিয়ড, ইউরোপ বিশেষ করে ইংল্যান্ড ইতালিতে তখন রেনেসা যুগ শুরু হয়। সো এই এই যুগ অনুসারেও আমরা অনেক সময় নামকরণ করেছি। তারপরে অনেক সময় একটা গোষ্ঠী, যেমন ওই যে অ্যাংলো নরম্যান পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, কোনো ট্রাইব বা কোনো জাতি অনুসারে কি করেছি আমরা, নামকরণ করেছি। অর্থাৎ এইটার ভিত্তি কি, এটা বেজ কি? বেজ হলো এই 4টা জিনিস, একটা হলো রাজা রানী, একটা হলো কবি বা লেখক, একটা হলো কোনো যুগ, অথবা কোনো একটা জাতি বা উপজাতির নাম অনুসারে, ট্রাইবের নাম অনুসারে। বুঝতে পারছেন বিষয়টা? এইগুলো মনে রাখবেন, এটা আমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট আমরা একটু দেখলাম যে এটা কিসের ভিত্তিতে আমরা করেছি। আচ্ছা, এখন আসেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নিয়ে আমরা একটু ডিটেলস কথাবার্তা বলবো। একটা হলো যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডকে আমরা কি বলতে পারি, ওল্ড ইংলিশ পিরিয়ড। এখানে অড আছে, অড না, আসলে হবে ওল্ড, ওল্ড ইংলিশ পিরিয়ড বলে। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডকে আমরা কি বলি, ওল্ড ইংলিশ পিরিয়ড বলি। দেখেন এই পঞ্চম শতাব্দীতে কারা আসে, জুটস, অ্যাংলোস এবং স্যাক্সনরা কোথা থেকে আসে, জার্মানি থেকে আসে। জার্মানি থেকে ইংল্যান্ডে এসে তারা ইংল্যান্ডের যে উপজাতিগুলো ছিল তাদেরকে পরাজিত করেন, এবং পরাজিত করার পর অর্থাৎ যুদ্ধ বিগ্রহ করেন, পরাজিত করেন। সেই সময়ই তারা মূলত এই অ্যাংলো স্যাক্সন যুগের শুরু হয়। অর্থাৎ স্যাক্সন হলো জার্মানির একটা উপজাতির নাম মূলত। এবং দেখেন
যে এখানে আরো একটা বিষয় মনে রাখবেন যে যে স্যাক্সনদের পূর্বে ইংল্যান্ডরা কাদের অধীনে ছিল জানেন? এটা রোমানদের শাসনাধীন ছিলেন। অর্থাৎ এই যে স্যাক্সনরা আসার পূর্বে ইংল্যান্ড আবার রোমানদের অধীনে ছিল। অর্থাৎ ইংলিশ ইজ এ ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশকে আপনি পশ্চিম জার্মানীয় ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। যেমন ওই যে বিভিন্ন আছে না, ইন্দো ইউরোপীয়, ইন্দো চীন, এরকম বিভিন্ন ভাষা বিভাগ আছে না, তো এখানে আপনি ইংলিশকে কি বলতে পারেন? পশ্চিম জার্মানীয় ভাষা বলতে পারেন। আরেকটা বিষয় হলো যে লিটারেচার ওয়াজ ওরাল ইন দিস পিরিয়ড, অর্থাৎ ওই সময় কিন্তু তারা অলিখিত সাহিত্য ছিল মূলত। ওই সময় এগুলো লেখার দরকার নেই বা ইয়েও করার দরকার না, আপনি মনোযোগ দিয়ে শোনেন যে ওল্ড ইংলিশ পিরিয়ডটা মূলত অলিখিত সাহিত্য ছিল, অর্থাৎ খুব বেশি লেখা যে হয়েছে বিষয়টা এমন না। আচ্ছা, এখানে হলো কিং আলফ্রেড দ্য গ্রেট, একটু করে এই নামটা দেখেন, কিং আলফ্রেড দ্য গ্রেট। এই কিং আলফ্রেড দ্য গ্রেট ইনি হলো মূলত ওই সময় যে এডুকেশনাল যে ইনস্টিটিউশন গুলো আছে, অর্থাৎ ওই সময়কার যে শিক্ষা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো ছিল ওইগুলো স্প্রেড করছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়াই দিয়েছেন। ঠিক আছে? অর্থাৎ ওই যে 871 থেকে এই টাইম লাইনটা দেখেন, 871 থেকে 901 সাল পর্যন্ত শিক্ষা সাহিত্যে উনি বিশেষভাবে ভূমিকা পালন করছেন। আচ্ছা, এবার দেখেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে দুইজন বিখ্যাত কবি আছে, একটা হলো ক্যাডমান, একটা হলো কাইনেল্প। এই দুইজন কিন্তু বিখ্যাত কবি। ঠিক আছে? একটা হলো কেনেল্প আর একটা হলো ক্যাডমান। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ওই সময় যে অ্যাংলো স্যাক্সন যে কবিতাগুলো ছিল এগুলো খ্রিস্টান ধর্ম কারণে, অর্থাৎ তখন বেশিরভাগ কবিতাগুলোই একটু ধর্মীয় বিষয়, ধর্মীয় ভাব গাম্ভীর্য ছিল। অর্থাৎ তখন ওই বিভিন্ন, যেমন আমাদের আছে না যে আমাদের বাংলা ভাষার যে চর্যাপদ, এগুলো কি বৌদ্ধ ধর্মের গীতি কবিতা। সো এখানে তখন খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রভাব ছিল ওই সময়কার কবিতাগুলোতে। দেখেন যে অ্যাংলো স্যাক্সন পিপল এরা মূলত কি ছিল? যুদ্ধবাজ, শিকারী এবং ট্রাভেলার, যাযাবর। তারা কিন্তু একটু যাযাবর টাইপের ছিলেন। ওই অ্যাংলো স্যাক্সন অর্থাৎ জার্মানি থেকে যারা আসছে তারা যুদ্ধ বিগ্রহ করত, শিকারী ছিল এবং তারা ট্রাভেলার ছিল। বুঝতে পারছেন? সো এইগুলো আমরা একটু জেনে রাখলাম। এবার দেখেন এই ওই যুগের সাহিত্যের কতগুলো বৈশিষ্ট্য আছে, অর্থাৎ লিটারেচারি ফিচার্স অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ডের নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? তখন দেখেন হিরোইক ডিডস ছিল, অর্থাৎ একজন ধরেন রাজা প্রচন্ড পরিমাণ তার কি আছে, সে একটা অভিযান পরিচালনা করছেন, অর্থাৎ তার অভিযানে খুব দুঃসাহসিক গল্প দেয়া হয়েছে। তো তখন দেখবেন যে ওই যে কবিতাগুলো রচনা করা হয়েছে বা ওই সময় যে পয়েমগুলো হয়েছে সেগুলো দেখবেন হিরোইক ডিডস, অর্থাৎ তাদের কৃতকর্মগুলো মূলত ফুটায় তোলা হয়েছে। আরেকটা হলো সমুদ্র অভিযান, লাভ অফ সি অ্যাডভেঞ্চার। ওই সময় মানুষ সমুদ্র অভিযান করত, বিভিন্ন দেশ জয় করত, বিভিন্ন অঞ্চল জয় করত, এইগুলোর প্রতি যে ভালোবাসা ছিল এইগুলোই তাদের কবিতাগুলোতে, তাদের ওয়ার্কগুলোতে, লিটারারি ওয়ার্কগুলোতে তুলে ধরা হয়েছে। আরেকটা হলো ইন্টেন্স লাভ অফ গ্লোরি, অর্থাৎ তারা যে বিজয় অর্জন করছে এই বিজয় অর্জন করার প্রতি তাদের যে একটা তীব্র ভালোবাসা, তীব্র মোহ, এইগুলো প্রকাশ পাইছে ওই কবিতাগুলোতে। আর একটা হলো দেখেন স্যাভেজরি, এই এইটা কি বর্বরচিত, অর্থাৎ তারা যে যুদ্ধ বিগ্রহ করছে এক জাতিকে, ধরেন এই যে অ্যাংলো স্যাক্সনরা এসে যে ইংলিশদের যে মূল ট্রাইব ছিল, অর্থাৎ ইংল্যান্ডে সেই সময়কার যে আদিবাসী ছিল তাদেরকে প্রচন্ড পরিমাণ তারা অত্যাচার করছে, নির্যাতন করছে, বর্বরতা চালাইছে, এইগুলোর বর্ণনা কিন্তু ওই সময় চলে আসছে, তাদের লিটারেরি ওয়ার্কগুলোতে চলে আসছে। সো এইগুলো ছিল হলো মূলত তাদের ওই সময়কার যে কবিতা, এই কবিতাগুলোর মানে মূল যে ফিচার, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যগুলো ছিল এরকম। এবার আসেন যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে আমাদের কতগুলো সাহিত্যকর্ম জানতে হবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। তো এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের কতগুলো সাহিত্যের মধ্যে একটা হলো বিওলফ। ঠিক আছে? বিওলফ আমাকে জানতে হবে। দেখেন বিওলফ কি? বিওলফ হলো ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট লং পোয়েমস ইন ইংলিশ, অর্থাৎ প্রথম ইংলিশ যে কবিতা, এই কবিতা সব থেকে বড় কবিতা ছিল হলো বিওলফ। দেখেন এই কবিতাটা কিন্তু আমাদের ওই চর্যাপদের মতো অনেক অনেক মানুষ মিলে লেখছে, অর্থাৎ একজন দুইজন মিলে আসলে এটা লেখে না, এটা অনেক মানুষ মিলে এই কবিতাটা লেখা হয়েছে।
তো এখানে আপনি নোট করে রাখার আসলে তেমন কিছু নাই, আপনাকে আলাদা করে নোট করার কিছু দরকার নাই, ঠিক আছে। তো এখানে আমরা এই বিওলফ সম্পর্কে যদি আরো কিছু জানতে চাই, সেটা হলো যে আপনাকে এটাকে বলতে ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ লিটারেচার, এইটুকু একটু লিখে রাখেন। ফার্স্ট মনুমেন্ট, এইটা আপনার এক্সামে আসবে। ফার্স্ট মনুমেন্ট ইন দ্য ইংলিশ লিটারেচার বলা হয় বিওলফকে। ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ লিটারেচার, যেমন বাংলায় আপনি কি বলেন, চর্যাপদ বলেন না, তো ইংলিশে বলবেন বিওলফ লিটারেচার। আমি যেভাবে লিখে দিচ্ছি সেইভাবে আপনি ইয়ে করবেন। এবং এটাকে সম্ভবত, ঠিক আছে, সম্ভবত মানে ইংল্যান্ড, এটা এটা নিয়ে একটু বিতর্ক আছে, তবে সর্বসম্মতিক্রমে এটা হলো দ্য আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড। লেখেন দ্য আর্লিয়েস্ট, দ্য আর্লিয়েস্ট এপিক। এপিক মানে বুঝেন তো, মহাকাব্য। এপিক বলতে মহাকাব্য। এপিক ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রথম মহাকাব্য বলা হয়। এটা হলো 650 সালে। যেমন বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। 1861 সালে কে রচনা করেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য যদি আমি বলি, তাহলে মেঘনাদ বধ কাব্য। তো ইংরেজিতেও এরকম আছে, দ্য আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড, কোনটা? বিওলফ। কত সালে? 650 সালে। এটা এটা মূলত হলো যে ওই যে সুইডেন আছে, তারপরে সুইডেন, তারপরে আপনার হলো ডেনমার্ক, অর্থাৎ ওই স্ক্যান্ডেভিনিয়া যে অঞ্চলগুলো ছিল, এই স্ক্যান্ডেভিনিয়া অঞ্চলের পটভূমিতে মূলত এটা রচনা করা হয়। কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডের জাতীয় মহাকাব্যের মানে স্বীকৃতি পায় এটা। অর্থাৎ আপনি এটা বলতে পারেন ইংলিশদের যে জাতীয় মহাকাব্য সেটা হলো বিওলফ। এটা জেনে রাখতে পারেন। এই বিওলফে টোটাল লাইন কতগুলো আছে আপনি শুনে অবাক হয়ে যাবেন, যে 3182টি লাইন আছে। এই মহাকাব্যটার নায়কের নাম ছিল মূলত বিওলফ, এবং তিনি ইংল্যান্ডকে প্রথম যৌবনে পাতালপুরীর যে রাক্ষসরা ছিলেন না, সেই রাক্ষসদের হাত থেকে উনি রক্ষা করেছিলেন। অর্থাৎ ইংল্যান্ডকে যে রাক্ষসদের হাত থেকে রক্ষা করে উনি হলো নায়ক বনে যান। এবং শেষ বয়সে উনি ড্রাগনদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেই মারা যান, শহীদ হন। এটা আবার ইংল্যান্ডের যে আপনার যে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এই বিওল্পটা হলো সংরক্ষণ করা আছে। সো বিওল্ফ নিয়ে আপনি এতটুকু তথ্য জানলেই যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। অর্থাৎ বিওল্ফের টোটাল লাইন কতগুলো আছে? 3182 লাইন আছে। এটা ইংল্যান্ডের প্রথম মহাকাব্য, দ্য আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড, 650 সালে হয়। সালটা মনে রাখবেন। আর এটাকে বলা হয় ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ লিটারেচার। আর একটা জিনিস আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে, এখানে এই দেখেন, এই যে 3200 লাইন দিয়ে আছে না, 3200 লাইন পড়বেন না, একদম অ্যাকুরেট পড়বেন। 3182, ওটা মতান্তর, 3200 লাইন, ঠিক আছে। আপনি 3182 অ্যাকুরেটটা পড়েন। আচ্ছা, এবার দেখেন এটা এটা কোন ধরনের অ্যাপিক? হিরোইক অ্যাপিক। লেখা রাখেন এটা কোন ধরনের, এটা পরীক্ষা আসে। হিরোইক অ্যাপিক। লেখেন হিরোইক এপিক, এটাকে বলা হয় হিরোইক অ্যাপিক। আচ্ছা, এটাকে আমরা যদি এরকম বলি, এই মহাকাব্যের নাম, এই মহাকাব্যের যে নায়ক ছিলেন, এই নায়ক কে ছিলেন? নায়কের নামই ছিল বিয়ল্ফ। অর্থাৎ এই বিয়ল্ফ, বিয়ল্ফ হলো উনি নিজেই নায়ক ছিলেন। এবং কাদের থেকে রক্ষা করেছিলেন? পাতালপুরের রাক্ষসদের থেকে রক্ষা করেছিলেন। এবং সেই বয়সে উনি ড্রাগনদের সাথে যুদ্ধ করতে যেয়ে নিজে শহীদ হন, মারা যান। বুঝতে পারছেন? বিয়ল্ফ সম্পর্কে এতটুকু তথ্য জানলেই যথেষ্ট, আর পড়ার দরকার ছিল না। আচ্ছা, এবার আসেন যে আমাদের কতগুলো কবি সাহিত্যিক, অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের কতগুলো কবি সাহিত্যিক আছেন, এই কবি সাহিত্যিকদের সম্পর্কে আমাদের কিছু পড়তে হবে। আচ্ছা, এই প্রথম যে আমরা কবি নিয়ে পড়বো তার নাম হলো ক্যাডমন। এই ক্যাডমনকে কি বলা হয় জানেন? এটা ইংরেজি সাহিত্যের আদি কবি। লেখেন, এভাবে লেখেন, ইংরেজি সাহিত্যের আদি কবি। একটু আপনি নোট করে নেন, বাংলাতেই লেখে নেন, অসুবিধা নেই। ইংরেজি সাহিত্যের আদি কবি, আমি সংক্ষেপে লিখছি শুধু, ঠিক আছে। ওনাকে বলা হয় যে আর্লিয়েস্ট পয়েট ইন ইংলিশ লিটারেচার, অথবা ফার্স্ট নোন পয়েট ইন ইংলিশ লিটারেচার, আদি কবি বলা হয়।
যেমন বাংলাদেশের বাংলা ভাষার আদি কবির নাম কি, কাকে ধরা হয় জানেন এটা? লুইপা। আমরা চর্যাপদ থেকে জানতে পারি যে বাংলা সাহিত্যের আদি কবি ছিলেন লুইপা। ঠিক আছে, অনুরূপভাবে ইংরেজি সাহিত্যের আদি কবিকে বলা হয় হলো কে? ক্যাডমান। আচ্ছা, এখন দেখেন যে ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং। একদম মুখস্থ রাখবেন এটা, এই তথ্যটা, ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং। বুঝতে পারছেন? কেউ কেউ ওনাকে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয়। ওনাকে ওই যে জন মিল্টন ছিলেন না, তো অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয় ওনাকে, জন মিল্টন বলা হয়। অর্থাৎ ওই যুগের মিল্টন ছিলেন কে? ক্যাডমন। মনে থাকবে। এবং ওনার আরেকটা বিষয় ছিল যে উনি যে রচনাগুলো রচনা করছেন এগুলো বেশিরভাগই হলো খ্রিস্টান ধর্ম নিয়ে, অর্থাৎ ধর্মীয় টাইপের কথাগুলো বেশি উনি রচনা করছেন। ঠিক আছে, অর্থাৎ উনি কিন্তু মানে একটু ধর্মীয়, অর্থাৎ খ্রিস্টান, বিশেষ করে ক্যাথলিক যে খ্রিস্টানগুলা আছেন তাদের মতাদর্শ নিয়ে উনি ওনার সাহিত্য কর্ম রচনা করতেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিই। দেখেন, এই যে জার্মানির যে স্যাক্সনরা, এগুলো তথ্যগুলো দেখেন, আপনি তো নোট পাবেনই, নোট থেকে আপনি তো অনেক ইনফরমেশন পাবেন, মুখস্থ করবেন, কিন্তু আপনি কিছু গল্প শুনে রাখলে আপনার জন্য সুবিধা হবে, পরীক্ষার প্রিপারেশনটা নিতে সুবিধা হয়। সেটা হলো যে জার্মানির এই যে স্যাক্সনরা আছে না, এরা ইংল্যান্ড দখল করেন হলো 450 সালে, 450 মতান্তর 460 এরকম সালে ইংল্যান্ড দখল করেন। ওনারা কিন্তু শুধুমাত্র ইংল্যান্ড দখল করে থেমেছিল না, ওনারা ইংরেজি যে ভাষা আছেন ওই সময়কার যে বিভিন্ন ওই যে ধরেন অপ্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলোতে ইংরেজি ভাষা চর্চা হইতো, সেখানে এক ধরনের নিষেধাজ্ঞা ওনারা আরোপ করেন। অর্থাৎ ওনারা ইংরেজি ভাষাটা মানে ওনাদের মাদার ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা দেন। এবং ওনারা যে গরিব যে ইংরেজরা ছিল, অর্থাৎ ইংরেজদের মধ্যে তখন যে গরিব যারা ছিলেন তাদেরকে দাস দাসীতে পরিণত করেন, এবং যারা খুব এলিট শ্রেণীর ইংরেজ ছিলেন তাদেরকে তাদের দেশ থেকে তারা কি করেন? বিতাড়িত করেন। এই জন্য ওই যুগে আপনি একদম ডিরেক্টলি বিশুদ্ধ ইংলিশ লিটারেচার পাবেন না। অর্থাৎ একদম বিশুদ্ধ ইংলিশ লিটারেচার বলতে আমরা যেটা বুঝি, আপনি ওই যুগে এটা পাবেন না। কোন যুগে? অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। তখন প্রত্যেকটা লেখার ভাষাতে ওই যে জার্মানি স্যাক্সনদের ভাষা একটা বিরাট একটা প্রভাব ছিল। ঠিক আছে, এই 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 ইনফরমেশনগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, তো এখানে আমরা যদি বলি যে তার রচিত কয়েকটা কাব্য আছে দেখেন, অর্থাৎ আহ এর রচিত কয়েকটা কাব্য, তার মধ্যে একটা হলো হাইম অফ ক্যাডমন। ঠিক আছে, অর্থাৎ হাইম অফ ক্যাডমন, এবং দেখেন প্যারাফ্রেজ, এই প্যারাফ্রেজ, এই দুইটা জিনিস মনে রাখবেন, একদম মুখস্থ রাখবেন। এই ক্যাডমনের থেকে এই দুইটা জিনিস আসবে। প্যারাফ্রেজ কি প্রথমে বুঝতে হবে। প্যারাফ্রেজ যদি আপনি বুঝতে পারেন, প্যারাফ্রেজ কাব্যে আরো অনেক সন্ন্যাসী রচনা কাব্যটির মধ্যে আছে, আরো অনেক আছে, অর্থাৎ অনেকগুলো কবি এগুলো লেখছে। এই কাব্যের আদিতে আছে ঈশ্বরের প্রশান্তি, অর্থাৎ ঈশ্বর নিয়ে কথাবার্তা, ঈশ্বরের বিরুদ্ধে যে শয়তান লুসিফার, আপনারা লুসিফার চিনেন? যদি ইংলিশ সাহিত্যে একটু টুকটাক পড়াশোনা করেন দেখবেন যে লুসিফারের একটা বিশাল ভূমিকা আছে। তো ওই ঈশ্বরের বিরুদ্ধে শয়তান এবং কিছু কিছু দেবদূতের বিদ্রোহ, সে শয়তান ও তার সহযোগীদের পতন, বাইবেল গল্পের ছায়া অবলম্বন রয়েছে। অর্থাৎ এটাতে অনেকটা ক্যাডমন যেগুলো এই প্যারাফ্রেজ গুলো রচনা করছেন সেখানে বাইবেলের যে গল্পগুলো আছে সেখানে কিছু ছায়া আছে। ক্যাডমন হলো 7ম শতাব্দীর কবি, একটু মুখস্থ রাখেন এটা। ঠিক আছে, উনি 40খানা গ্রন্থ রচনা করেছেন, এবং এগুলো মুখস্থ রাখার দরকার নাই, কয়টা রচনা করছেন এটা দরকার নাই। নাইম হোসেন, আপনি দাগাদাগি করছেন কেন? আচ্ছা, এখন দেখেন, এখানে আমরা যদি বলি যে কিং আলফ্রেড দ্য গ্রেট, এই কিং আলফ্রেড দ্য গ্রেট এইটা সম্পর্কে আমরা একটু যদি বলি, কিং আলফ্রেড দ্য গ্রেট ওয়াজ এ গ্রেট প্রস রাইটার। দেখেন, উনি দ্য কিং আলফ্রেড দ্য গ্রেট, উনি একজন বিখ্যাত প্রস রাইটার ছিলেন। একদম মুখস্থ করবেন এই লাইনটা, একদম মুখস্থ, যে বিখ্যাত প্রস রাইটার। ওনার সম্পর্কে প্রশ্ন আসতে পারেন যে উনি মূলত কি ছিলেন। উনি ছিলেন দ্য গ্রেট প্রস রাইটার। দেখেন, ওনাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। একদম মুখস্থ এই লাইনটা, একদম মুখস্থ রাখবেন। ঠিক আছে, অর্থাৎ কিং আলফ্রেড দ্য গ্রেট ছিলেন হলো ফাউন্ডার অফ ইংলিশ প্রস। আরেকটা ছিলেন, ওনার সম্পর্কে আরেকটা তথ্য জানতে হবে যে উনি মূলত ওয়াসেক্সের রাজধানী ছিলেন।
ওয়াসেক্স একটা প্রভিন্স ছিল ওই সময়। তো তার কিং ছিলেন, সম্রাট ছিলেন এই কিং আলফ্রেড দ্য গ্রেট। শুধু এতটুকু ইনফরমেশন মুখস্থ করলে হবে, আর দরকার নাই এখানে। এখন আসেন যে আমরা যদি মিডল ইংলিশ পিরিয়ডে চলে আসি, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডে আমরা কি করব? দেখেন, ইংরেজি সাহিত্যের মধ্যযুগের ইতিহাসের সূত্রপাত নরম্যান ডিউক উইলিয়াম দা কনকরের দেখেন নরম্যান বিজয়ের মাধ্যমে। অর্থাৎ নরম্যান যে বিজয় করেন, নরম্যান কি ছিল? ফ্রান্স। নরম্যান কারা? মূলত ফ্রান্স। দেখেন উনি 1066 সালে ইংল্যান্ড দখল করেন, ফলে শুরু হয় ইংল্যান্ডে নরম্যানদের রাজত্ব। অর্থাৎ নরমানরা ইংল্যান্ড দখল করেন 1066-তে, তখনই নরম্যানদের রাজত্ব শুরু হয়। অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে মধ্যযুগ 1066 সাল আমরা বলি না, এই 1066 থেকে 1500 সময়কালকে আমরা কি বলি? মিডল এজ। অর্থাৎ এই মিডল এজের টাইম ফ্রেম কত? 1066 থেকে 1500 সাল পর্যন্ত। এই টাইম ফ্রেমটা জেনে রাখেন। দেখেন, এই মিডল ইংলিশ পিরিয়ডকে আপনি তিনটা ছোট ছোট ভাগে ভাগ করতে পারেন। একটা হলো দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড, আমরা তো বললাম এটা টাইম ফ্রেম কত? 1066 সাল থেকে 1340 সাল থেকে। আচ্ছা, আরেকটা হলো দ্য এজ অফ চসার, চসারের সময়কাল। চসারের সময়কালটা ছিল 1340 সাল। আরেকটা হলো দ্য এজ অফ ব্যারেন অর ডার্ক এজ, 1400 থেকে 1500 সাল পর্যন্ত বলা হয় ব্যারেন এজ। তো এখানে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখেন, কিছু জিনিস আপনি নোট করবেন আর কিছু জিনিস মাথা থেকে ঢোকাবেন। আপনার নোটস আমি যে হ্যান্ড নোটস দিব এখানে সবই থাকবে। দেখেন, বলা হচ্ছে যে আমি যদি এইভাবে বলি যে মিডল ইংলিশ পিরিয়ডের শুরুর দিকে আমরা কোনো তথ্য পাই না, অর্থাৎ এর শুরুর দিকে কোনো তথ্য পাওয়া যায় না, এই জন্য অনেক সময় আমরা এটাকে কি বলি? ডার্ক এজও বলি। একদম শুরুর দিকেও কিন্তু কিছু ডার্ক এজ ছিল, তবে ওইটা কিন্তু স্বীকৃত না। তবে জেনে রাখেন ওখানে শুরুর দিকেও কিন্তু আমরা কিছু তথ্য পাই না। এবার দেখেন, আমরা উইলিয়াম ক্যাক্সটন নাম শুনছেন কেউ? উইলিয়াম ক্যাক্সটন, এই সাধারণ জ্ঞান যারা পড়ছেন তারা একটু বলেন, কেউ এই নাম শুনছেন কিনা? উইলিয়াম ক্যাক্সটন। জি স্যার, উনি প্রিন্টার। কি? উনি প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন। প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন উইলিয়াম ক্যাক্সটন। একটু লিখে নেন আপনারা, প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেস এইগুলো যদিও নোটস, হ্যান্ড নোটসে থাকবে, তারপর আপনারা কিছু জিনিস আপনারা লিখে রাখেন। এটা কত সালে উনি আবিষ্কার করেন? 1476 সালে। অর্থাৎ 1476 সালে উইলিয়াম ক্যাক্সটন ছাপাখানা আবিষ্কার করেন। বুঝতে পারছেন? এই তথ্যটা লেখেন। এবার দেখেন আরেকটা তথ্য আমি বলি। ওই সময় দেখেন যে মিডল ইংলিশ পিরিয়ডের ওই সময়টায় কত কিছু ঘটছে। একটা হলো কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেলেন ওই সময়, ঠিক ওই মিডল ইংলিশ পিরিয়ডটাতেই কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। কত সালে বলেন তো? 1492 সালে। এটা আমরা জেনারেল নলেজের থেকে আমরা পাই যে 1492 সালে উনি আমেরিকা আবিষ্কার করেন। দেখেন ওই একই টাইম ফ্রেমের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হলো ভাস্কো ডা গামা উনি ইন্ডিয়াতে পৌঁছায় যান। লিখে নিতে পারেন, ভাস্কো ডা গামা উনি ইন্ডিয়াতে পৌঁছান কত সালে? 1498 সালে। 98 না 98, ভাস্কো ডা গামা। ঠিক আছে, 1498 সালে ইন্ডিয়া পৌঁছান। ইন্ডিয়ার সম্ভবত কেরালাতে, অর্থাৎ বর্তমান যে কেরালা রাজ্য আছে, কেরালা রাজ্য দিয়ে উনি প্রবেশ করেন 1498 সালে। এবার আসেন ওই একই সময়ে অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডের সময় আরো কি কি ঘটনা ঘটে। কোপার্নিকাস কোপার্নিকাস প্রমাণ করে ফেলেন যে সূর্য হলো সকল গ্রহ নক্ষত্রের এপিসেন্টার, কেন্দ্রবিন্দু। ওই সময় কোপার্নিকাস কোপার্নিকাস বানানটা একটু লিখে নেন। আচ্ছা, কোপার্নিকাস বানানটা আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, এটা আপনাদের এই কেউ কি ইয়ে দিয়ে ইয়ে সরাচ্ছেন কিনা?
আচ্ছা, কোপার্নিকাস। এই কোপার্নিকাস হলো উনি আমেরিকা আবিষ্কার করেন। সরি, উনি আমেরিকা, সরি ভুল বললাম। কোপার্নিকাস উনি কি করেন? উনি হলো সূর্য যে সকল গ্রহ নক্ষত্রের এপিসেন্টার, কেন্দ্রবিন্দু, এটা উনি প্রমাণ করে দেন। তারপর দেখেন 6 নম্বর পয়েন্টে যদি আমরা এটা বলি যে ওই সময় আরো একটা ঘটনা ঘটে। কি বলেন তো? ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ইংরেজি সাহিত্যের ওই সময় 1209 সালে। 1209 বা 1210, কেউ জানেন এটা? সম্ভবত 1209। 1209 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে ফেলেন উনি। একটু লিখে রাখেন, ক্যামব্রিজ। অর্থাৎ ইংল্যান্ডে তখন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ লেখাপড়া নিয়ে ক্যামব্রিজ সিটিতে, এই ক্যামব্রিজ সিটিতে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1209 অথবা 1210 এরকম। একটু দেখে নিয়ে এটা, হ্যাঁ, সম্ভবত 1209। আচ্ছা, এরপরে দেখেন আরো একটা ঘটনা ঘটে ওই একই সময়ে, যে ওই মিডল ইংলিশ পিরিয়ডে, তারও আগে, অর্থাৎ 1209-এর আগে 1168 সালের দিকে, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, অর্থাৎ ওই সময়কার ইংল্যান্ডের যে অক্সফোর্ড সিটি ছিল, সেই অক্সফোর্ড সিটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ক্যামব্রিজের আগেও প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি। এবং ওই সময় আরো একটা ঘটনা ঘটে, সেটা হলো যে 1215 সালে একটা ঘটনা ঘটে। বলতে পারবেন? খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, জেনারেল নলেজে তো পড়া কথা সবাই। ট্রাফালগার স্কোয়ার। ম্যাগনা কাটা, মনে আছে? ম্যাগনা কাটা, ম্যাগনা কাটা, অর্থাৎ ম্যাগনা কাটা কি ছিল? ম্যাগনা কাটা মাধ্যমে একটা সংবিধান, এই সংবিধানের মাধ্যমে ইংল্যান্ডের রাজার ক্ষমতার কি করা হয়? লাগাম টেনে ধরা হয়। করা হয়। হ্যাঁ, তাদের রাজার ক্ষমতাটা লাগাম টেনে ধরা হয়। এবং একই সাথে আমরা যদি এইটা দেখি যে ধরেন এর পরপরই ইংলিশ পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়। ইংলিশ পার্লামেন্ট মূলত 1295 সালে ইংলিশ পার্লামেন্ট, একটু লিখে নেন, ইংলিশ পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়। পার্লামেন্ট বানানটা একটু সুন্দর করে লিখে নেন, এটা স্পেলিং এর মধ্যে আসে, পার্লামেন্ট। এবং ওই একই এজে, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডে আর একটা ঘটনা হয়, সেটা হলো যে আপনি মোটামুটি 1100 থেকে 1300, এটা টাইম ফ্রেমটা গুরুত্বপূর্ণ না, আপনি একটু জেনে রাখেন যে ইংল্যান্ডে তখন, বিশেষ করে ইংল্যান্ড বা খ্রিস্টান, মানে ইউরোপের মধ্যেই মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে, স্পেনে বিশেষ করে একটা ক্রুসেড হয়, অর্থাৎ ধর্মীয় যুদ্ধ হয়। কাদের মধ্যে? মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে একটা ক্রুসেড হয়। তারপরে ধরেন আরো একটা ঘটনা ঘটে, সেটা হলো যে আম, ইংরেজি ভাষাকে আইন ও আদালতের, ওই যে স্যাক্সনরা এসে ইংরেজি ভাষাকে নিষিদ্ধ করে দিয়েছিল, তারপরে মোটামুটি 1362 সালে, 1362 সালে ইংরেজি ভাষাকে আইন ও আদালতের ভাষা হিসেবে ঘোষণা করা হয়। এবার দেখেন ওই সময় ইংল্যান্ডে যে ফিউডাল সিস্টেম ছিল, ইকোনমিক যে সিস্টেম ছিল, ফিউডাল সিস্টেম, এই ফিউডাল সিস্টেমটা কি হয়? ভেঙে যায়, প্রথা হয়। কিসের কারণে? ব্ল্যাক ডেথের কারণে। ব্ল্যাক ডেথের কারণে তখন ফিউডাল সিস্টেমগুলো ভেঙে যায়। এবং ওই সময়কার সাহিত্য কর্মে, অর্থাৎ আমরা যদি মধ্যযুগের সাহিত্যকর্মের দিকে তাকাই, তাহলে আপনি দেখবেন যে লাভ, তারপরে হলো ধরেন রিলিজিয়ন, লাভ, রিলিজিয়ন, এইগুলো, খ্রিস্টানিটি, এইগুলো তখন বেশি বেশি করে লক্ষ্য করা যায়। অর্থাৎ ভালোবাসা, তারপরে সিভারলি, রিলিজিয়ন, এই বিষয়গুলো আমরা তখন বেশি বেশি করে দেখতে পাই। এই ছিল মূলত আমাদের ইংলিশ যে মিডল ইংলিশ পিরিয়ড, এখানকার মোটামুটি বৈশিষ্ট্য। আচ্ছা, ওই সময় দেখেন আমরা চসারের কথা বলছিলাম, চসারেরটা মাথায় রাখবেন। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ, সরি, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলতে পারেন, আবার ফাদার অফ ইংলিশ লিটারেচার বলতে পারেন, আবার ফাদার অফ ইংলিশ পয়েম। তিনটা, একটু এটা নোটসে থাকবে, এটা লেখার দরকার নেই, এমনি পাবেন আপনি। ওনাকে তিনটা জিনিস বলা হয়। কি বলা হয়? এটা থেকে প্রশ্ন সবসময় আসে যে ফাদার অফ ইংলিশ পয়েম বলতে পারেন, অথবা পোয়েট্রি বলতে পারেন। ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজও কিন্তু ওই চসার। আবার ফাদার অফ ইংলিশ লিটারেচার, আপনি যদি লিটারেচারের দৃষ্টিকোণ থেকে বলেন, উনিও ইংরেজি সাহিত্যের জনক বলা হয় চসারকে, কবিতার জনক, ইংরেজি ভাষার জনক এবং ইংরেজি লিটারেচারের জনক। তার মানে চসারের যে যুগ আছে এমনি কিন্তু বলা হয় না, অর্থাৎ কোন বৃহৎ, অর্থাৎ ফেমাস কোন কবি বা লেখক, তাদের ইম্প্যাক্টটা এত বেশি ছিল যে তাদের নামে একটা ইংরেজি সাহিত্যের যুগই সৃষ্টি হয়ে গেছে। এবং ওই সময় ইতালিয়ান কবি দান্তে, নাম শুনেছেন হয়তো, এই দান্তেকে তখন বলা হতো, ওই যুগেরই লোক কিন্তু, ইতালিয়ান, ওনাকে বলা হতো যে ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ।
ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ কাকে বলা হতো? দান্তে। একটু এই বানানটা জেনে রাখেন, দান্তে। এই দান্তেকে বলা হয় ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো এই যে পেটার্স বললাম, ফ্রান্সিসকো পেটার্স, ওনাকে বলা হয় ফাদার অফ রেনাইসেন্স, অর্থাৎ ইংল্যান্ডে যে রেনেসাঁ যুগটা হয় সেই রেনেসাঁ যুগের ফাদার অফ রেনাইসেন্স বলা হয় ফ্রান্সিসকো পেটার্ক। এই যে এই ব্যক্তিটা ফাদার অফ রেনাইসেন্স, এটা নোটসে থাকবে, এই জন্য আর আমি লিখে দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে মিডল ইংলিশ পিরিয়ড, আমরা যখন মিডল ইংলিশ পিরিয়ড শুরু করছি তখন দেখবেন যে আমরা এতক্ষণ কবিতা নিয়ে কথা বলছিলাম। ওই সময় কিন্তু প্রথম দ্য ফার্স্ট অ্যাপারেন্স অফ ড্রামা, অর্থাৎ নাটকের আবির্ভাব হয়, অর্থাৎ নাটক শুরু হয় কিন্তু এই যুগ দিয়ে কিন্তু নাটকটা মূলত শুরু হয়। সো আমরা যদি বলি যে নাটক চালু হয়, অর্থাৎ নাটকের অ্যাপিয়ারেন্স কোন যুগে আসে, ইংরেজি কোন পিরিয়ডে? মিডল পিরিয়ডে। তবে এটা নিয়ে অবশ্য একটু কথা আছে যে এই নাটকের আবির্ভাব কিন্তু অনেক বৈচিত্র্যপূর্ণ, মানে একদিনে কিন্তু হয়নি। আমরা যদিও বলছি যে পঞ্চদশ শতাব্দীতে ইংরেজি সাহিত্যে নাটকের আগমন ঘটছে, অর্থাৎ মূলত ওই সময় যে ধর্মীয় শিক্ষাগুলো হইতো, যে বিভিন্ন গির্জাগুলোতে হইতো, এর প্রভাব ও প্রতিপত্তি হয়। তো ওই সময় সাধারণত আমরা তিন ধরনের নাটক পাই। নাটকের মধ্যে ওই সময় আমরা নর্মালি তিন ধরনের নাটক পাই। একটা হলো, ধরেন আমরা যদি বলি দ্য মিস্ট্রি প্লে, দেখেন দ্য মিস্ট্রি প্লে, এই এই কবিতাগুলো কি? এটা হলো এই যে বাইবেল আছে, যে বাইবেলের বিভিন্ন উপাখ্যান আছে, এই উপাখ্যান নিয়ে যে নাটকগুলো হইতো সেটাকে বলা হয় দ্য মিস্ট্রি প্লে। অর্থাৎ বাইবেলের প্রভাব, এখানে একটু লিখে রাখেন, এগুলো পরীক্ষা আসে, বাইবেলের প্রভাব, অর্থাৎ এই নাটকগুলোতে বাইবেলের প্রভাব পাবেন। আরেক ধরনের নাটক পাওয়া যায়, তিন ধরনের নাটক সাধারণত পাওয়া যায়। একটা হলো দ্য মিরাকল প্লে, দ্য মিরাকল প্লে। এই মিরাকল প্লেতে কাদের প্রভাব পাওয়া যায়? এই যে বিভিন্ন যে সাধু সন্ন্যাসী ছিল না ওই সময়, ওই সাধু সন্ন্যাসীদের প্রভাবটা আপনি পাবেন, সাধু সন্ন্যাসীদের প্রভাব, দ্য মিরাকল প্লে। আরেকটা হলো দ্য মোরালিটি প্লে, দ্য মোরালিটি প্লে, লিখে ফেলেন দ্য মোরালিটি প্লে। মোরালিটি প্লে কি? এটা এক ধরনের নীতি, অর্থাৎ মানুষের যে নীতি নৈতিকতা আছে না, এই নীতি নৈতিকতা নিয়ে তখন হলো বিভিন্ন যাত্রাপালা হইতো। এই যাত্রাপালা দিয়ে এই মোরালিটি প্লে গুলো তখন আমরা দেখতে পাইতাম, ওই যুগের সাহিত্যকর্ম হিসেবে তখন দেখতে পাইতাম দ্য মোরালিটি প্লে। আচ্ছা, এবার দেখেন আমরা ইংরেজি যে যুগ, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডে কয়েকজন কবি সাহিত্যিকের কথা আমরা পড়বো। মানে সবার যদি আমরা নাও পড়ি তাহলে কিছু কিছু ঘটনা কিন্তু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তার সেক্ষেত্রে আরো একটা কথা বলি, আরো একটা তথ্য দিই, সেটা হলো যে রজার বেকন, উনি কিন্তু এই সময়কালটাই, অর্থাৎ এই টাইম ফ্রেমেই উনি আছেন, এবং উনার উনি খুবই বিখ্যাত একজন সাহিত্যিক রজার বেকন, এবং উনাকে আধুনিক বিজ্ঞানের কি বলা হয়? জনক বলা হয়। একটু এটা লিখে রাখেন তো আপনারা, এটা একটু নোট করে রাখেন, এটা নোটসে সম্ভবত নাই। রজার বেকন, রজার বেকন উনি হলো কি ফেমাস লিটারারি পার্সন অফ অ্যাংলো নরম্যান পিরিয়ড, এবং ওনাকে আধুনিক বিজ্ঞানেরও জনক বলা হয়। একটু আপনারা নোট করে নেন। ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেই বিখ্যাত গ্রন্থের নাম কি জানেন? অপাস মাজুস। কেউ কখনো শুনছেন কিনা? পরীক্ষায় আসে কিন্তু এটা, জি স্যার। অপাস মাজুস, একটু ইয়ে করবেন। এবং ওনার আরেকটা পরিচয় হলো আধুনিক বিজ্ঞানের জনক, নোট করে রেখেন, আমি লিখে দিলাম না, বাট নোট করেন। আচ্ছা, এখন আমরা প্রথমে ইংলিশ মডার্ন ইংলিশ পিরিয়ডের ইয়াসে জন উইক্লিফ। এখন জন উইক্লিফ সম্পর্কে আমরা একটু যদি পড়ি, উনি জন উইক্লিফের একটা বড় একটা পরিচয় আছে। পরিচয়টা কি জানেন? এটা উনি কিন্তু এই যে পবিত্র বাইবেল যে আছেন, দা হলি বাইবেল, এই হলি বাইবেলের ট্রান্সলেট করছেন উনি। যেমন বাংলায় বাংলা কোরআন শরীফ বাংলায় ট্রান্সলেট করছেন না ভাই গিরিশ চন্দ্র সেন?
তো এখানে দ্য হলি বাইবেল, এই হলি বাইবেলটা অনুবাদ করছেন উনি, একটু লিখে রাখেন আপনারা, দ্য হলি বাইবেল, বাইবেল এর ট্রান্সলেটর, মানে ইংরেজিতে ট্রান্সলেট করছেন, ঠিক আছে। এবং উনি উনি দ্য নিউ টেস্টামেন্ট, দুই ধরনের আমরা ধর্মীয় গ্রন্থ পাই, একটা হলো ওল্ড টেস্টামেন্ট আর একটা হলো দ্য নিউ টেস্টামেন্ট। এই দ্য নিউ টেস্টামেন্টও উনি অনুবাদ করছেন, দ্য নিউ টেস্টামেন্ট লিখে রাখেন। অর্থাৎ উনি হলি বাইবেল অনুবাদ করছেন, আবার দ্য নিউ টেস্টামেন্ট এটাও অনুবাদ করছেন। এবং উনি, উনার আরো একটা পরিচয় আছে, উনি তো কবি সাহিত্যিক, ইংরেজি মধ্যযুগের কবি সাহিত্যিক, এবং উনি কিন্তু ডিপ্লোম্যাট ছিলেন একজন, লেখে রাখেন উনি একজন ডিপ্লোম্যাট ছিলেন, এই জন উইক্লিফ একজন ডিপ্লোম্যাট ছিলেন। আচ্ছা, উনাকে বলা হয় ফার্স্ট ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি, লেখে রাখেন ফার্স্ট ন্যাশনাল পয়েট ইন ইংল্যান্ড, জন উইক্লিফ, ফার্স্ট ন্যাশনাল পয়েট। কিছু জিনিস নোট করে রাখেন, তাহলে কাজে দিবে। হ্যান্ড নোটে সবই পাবেন, কিন্তু ক্লাসে যেগুলো লিখে দিচ্ছি এগুলো আপনার পড়াটা অনেক কমাই দিবে। আচ্ছা, তো এই উইক্লিফের কতগুলো রচনা আছে, অর্থাৎ তার লেখা আছে, এর মধ্যে সবকিছু আপনার হয়তো পড়া লাগবে না, সবকিছু পড়া লাগবে না, আমরা কয়েকটা পড়বো সেটা একটু লেখেন। অর্থাৎ উনি ওনার যে ওয়ার্ক ছিল, সাহিত্য কর্মগুলো, এই সাহিত্যগুলো কি কি ছিল? একটা হলো দ্য বুক অফ ডাসেস, লেখেন দ্য বুক অফ ডাসেস, এটা ইম্পর্টেন্ট, দ্য বুক অফ ডাসেস, সরি এখানে টি হবে না, এই বানানগুলো একটু খেয়াল রাখেন। ডাস বানান করতে গেলে আমরা সাধারণত টি দিই, বাট এখানে টি হবে না, ডাসেস। একটা বই ছিল, অনেকগুলো বই আছে, তো আমার সবগুলো দরকার নাই। দ্য হাউস অফ ফেম, আরেকটা বই, খুব একটা বিখ্যাত বই আছে, সেটার নাম হলো দ্য হাউস অফ ফেম। তারা এগুলো চসারের না? কোনটা? হাউস অফ ফেম, বুক অফ ডাচেস, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুক অফ ডাসেস। আচ্ছা এদের এটা, জায়গায় চসারের বর্ণনা করতেছেন। আচ্ছা আচ্ছা, আমরা তো উইক্লিপ পড়াচ্ছি, না না, এই এটা কেটে দেন, কেটে দেন। উইক্লিফ শুধু এটা বাইবেল চসার 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 হবে। আচ্ছা, আমরা উইক্লিপ ওই পর্যন্ত পড়লেই হবে। এবার আসেন জন উইক্লিপ, সরি জন উইক্লিপ না, জেফ্রি চসার। চসার আসেন, এই জেফ্রি চসার নিয়ে আমাদের, আমরা তো প্রথমে বলেছি ওনার সম্পর্কে তিনটা তথ্য। কি কি? উনি ফার্স্ট ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বা পয়েম, তাই তো? অর্থাৎ ওনাকে ইংরেজি সাহিত্যের কবি বা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলা হয়, জেফ্রি চসারকে। তো উনার আরেকটা তথ্য, উনার সম্পর্কে যদি আমরা আরো কিছু বলতে চাই, সেটা হলো যে ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, এটা নিয়ে যদি একটু কথা আছে। অর্থাৎ উনি হলো প্রথম বিশুদ্ধ ইংরেজি ভাষায় কবিতা লেখেন। অর্থাৎ ওই যে স্যাক্সন বা নরম্যান যে পিরিয়ডটা ছিল, ওই পিরিয়ডে মূলত হলো কি বিশুদ্ধ ইংরেজি ছিল না। যেহেতু বিশুদ্ধ ইংরেজি ছিল না, উনি প্রথম হলো বিশুদ্ধ ইংরেজি কবিতাটা চালু করেন। যেমন বাংলায় প্রথম বিশুদ্ধ বা বাংলায় প্রথম মডার্ন যে কবিতা লেখেন, মানে মডার্ন, ফাদার অফ বেঙ্গলি মডার্ন পয়েম কাকে বলা হয়? মাইকেল মধুসূদন মধুসূদন। দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। তো এই জিওফ্রি চসারকে আমরা বলতে পারি ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি। ওনাকে আরো একটা তথ্য বলা হয়, সেটা হলো যে লেখেন, এইটুকু একটু নোট করে নেন, দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার। লেখেন দ্য ফার্স্ট লেখেন দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার, ইংলিশ স্টোরি টেলার। অ্যাডিশনাল একটা তথ্য এটা জেনে রাখেন, ওনার একটা বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে জিওফ্রি চসার, জানেন এটা? এটা প্রায় 17,000 লাইন আছে,
ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলস খুব ইম্পর্টেন্ট, এইটাই আমাদের এক্সামে সব থেকে বেশি আসে। লেখেন ওনার যে সাহিত্যকর্মের ভিতরে এই তথ্যটা একটু ক্যান্টারবারি টেলস, ক্যান্টারবারি টেলস। ঠিক আছে, এটা টোটাল কত লাইন আছে? 17,000 লাইন আছে, 17,000 লাইনস লেখে রাখেন। এবং এইটা কিন্তু অসমাপ্ত বর্ণনামূলক একটা গল্প গ্রন্থ, জানেন এটা? এটা কিন্তু সম্পূর্ণ না। এটা হলো সম্ভবত 1400 1475-76 সালের দিকে এটা হলো প্রথম ছাপা হয়, কিন্তু এটা কিন্তু অসমাপ্ত এখনো, মানে উনি সমাপ্ত করে যেতে পারেন, অসমাপ্ত বর্ণনামূলক গল্প গ্রন্থ বলা হয়। আচ্ছা, চসারের সাহিত্যকে আমরা মূলত 3টে পিরিয়ডে ভাগ করতে পারি, একটু জাস্ট শুনে রাখেন তাহলে হবে। যে চসারের একটা হলো ফ্রেঞ্চ পিরিয়ড, একটা হলো ইটালিয়ান পিরিয়ড, একটা হলো ইংলিশ পিরিয়ড। ফ্রেঞ্চ পিরিয়ড, ইটালিয়ান পিরিয়ড আর একটা হলো ইংলিশ পিরিয়ড। অর্থাৎ ওই সময়ে এই 3টা পিরিয়ডের বেশ চসারের কাব্য সাহিত্যে ভূমিকা ছিল। তো চসার যে কবিতাগুলো লেখছে তার মধ্যে একটা হলো ওই যে বললাম হাউস অফ ফেম, খুব ইম্পর্টেন্ট। আর একটা হলো দ্য পার্লামেন্ট অফ ফাউলস, খুব ইম্পর্টেন্ট। দ্য পার্লামেন্ট অফ ফাউলস একটা কবিতা, বিখ্যাত কবিতা, দ্য পার্লামেন্ট অফ ফাউলস। চসারের কবিতাগুলো একটু লেখেন। দ্য হাউস অফ ফেম, হাউস অফ ফেম। আর একটা হলো দ্য পার্লামেন্ট, দ্য পার্লামেন্ট অফ ফলস। এই এইটুক তথ্য আমরা চর্চা সম্পর্কে পড়লেই হবে, আর এত ডিটেলস পড়ার দরকার নাই। এখানে এই যে তথ্যগুলো দেয়া আছে, চসারের যে কবিতাগুলো দেয়া আছে, এগুলো দেয়া আছে, এত ডিটেলস পড়ার দরকার নাই। আসেন, থমাস ম্যালোরি, ঠিক আছে, তার এই থমাস ম্যালোরির ওনার টাইম ফ্রেমটা হলো 1415 থেকে 1471 সাল। তো বুঝতেই পারছেন যে উনি খুব বেশি দিন বাঁচে নাই, অর্থাৎ অল্প দিনেই উনি মারা যান। দেখেন উনার একটা বিখ্যাত একটা গদ্য গ্রন্থ আছে, এই গদ্য গ্রন্থের নামটা মুখস্থ রাখেন, একদম এইটাই পরীক্ষা আসবে। মর্টে ডি আর্থার, মর্টে ডি আর্থার। এইটা উইলিয়াম ক্যাক্সটন, ওই যে ছাপাখানা আবিষ্কার করেন, তো উইলিয়াম ক্যাক্সটন কর্তৃক এটা 1485 সালে, 1485 সালে এটা প্রকাশিত হয়। কাকে কর্তৃক? উইলিয়াম ক্যাক্সটন কর্তৃক। উইলিয়াম ক্যাক্সটন লেখে রাখেন, উইলিয়াম ক্যাক্সটন, এগুলো পরীক্ষা আসে। ক্যাক্সটন কর্তৃক। আচ্ছা, স্যার স্যার থমাস ম্যালোরি, এই ওনার ওনার পদবি কিন্তু আছে স্যার, স্যার থমাস ম্যালোরি। এই স্যার থমাস ম্যালোরিকে ওনাকে ফার্স্ট রোমান্স ইন প্রস, অর্থাৎ ফার্স্ট রোমান্স ইন প্রস বলা হয় এই স্যার থমাস ম্যালোরিকে, লিখে রাখেন, ফার্স্ট রোমান্স ইন প্রস, প্রস। আচ্ছা, উনাকে উনি দেখেন এই যে মোটে ডি আর্থার নামে একটা কবিতা লিখেছেন বিধায় ভিক্টোরিয়ান যুগের কবি আলফ্রেড টেনিসন, ঠিক আছে, এই যে এই মোটে ডি আর্থার আছে না, এইটার সাথে কিং যদি যুক্ত করেন, এই নামে আরেকটা বিখ্যাত কবিতা আছে, অর্থাৎ কিং মোটে ডি আর্থার নামে আরেকটা বিখ্যাত কবিতা লিখেছেন কে? ভিক্টোরিয়ান যুগের কবি আলফ্রেড টেনিসন। এটা কিন্তু আলাদা করে মনে রাখবেন। মর্টে ডি আর্থার হইলে কে? স্যার থমাস ম্যালোরি। আর যদি আমরা বলি কিং মর্টে ডি আর্থার, তাহলে আলফ্রেড টেনিসন। এই এই পার্থক্যগুলো একটু আলাদা করে মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। আচ্ছা, এখন দেখেন আমাদের ইংলিশ, মিডল ইংলিশ পিরিয়ডের কিন্তু লিটারেচার এতটুকুই, এর বাইরে পড়ার দরকার নাই। আমরা যতটুকু বললাম এর বাইরে আপনার পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে। এখন দেখেন আমরা এক নজরে যদি এই দিকে তাকাই, পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, আমরা দেখলাম যে টাইম ফ্রেমটা দেখেন 450 থেকে 1166 পর্যন্ত কি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। স্যাক্সন কারা? জার্মানরা। এই যুগকে কি বলা হয়? ওল্ড ইংলিশ পিরিয়ড বলা হয়। আবার দেখেন 1166 থেকে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো মিডল ইংলিশ পিরিয়ড, তার মধ্যে 1066 থেকে 1350 পর্যন্ত অ্যাংলো নরম্যান পিরিয়ড। নরম্যান কারা বলেন? ফ্রেঞ্চরা, ফ্রান্সের অধিবাসী যারা। তারপরে 1350 থেকে 1400 মূলত দা এজ অফ চসার, একজন কবি, অর্থাৎ দা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফাদার অফ ইংলিশ লিটারেচার, এটার বলা হয় চসারকে, জেফ্রে চসার। সো ওনার টাইম ফ্রেমটা হলো 1350 থেকে 1400 সাল পর্যন্ত।
তারপরে 1400 থেকে 1485 মতান্তর আমরা কি রাখবো 1500। ঠিক আছে, এই 1500 পর্যন্ত কি দিব, ব্যারন এজ বা ডার্ক এজ। ঠিক আছে, এই হলো আমাদের ইংলিশ লিটারেচারের পিরিয়ড। আমরা এই দুইটা টাইম ফ্রেম নিয়ে কথা বলবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের আজকের পড়াশোনাটা আমরা প্রথমেই পিরিয়ড গুলো একটু দেখবো। সবগুলো পিরিয়ডই আপনি আজকের ভিতরে এই যে আমি যে পিরিয়ড গুলো দিয়ে রাখবো নোটসে, এই নোটসে আপনি এই পিরিয়ড গুলো সবগুলোই পড়বেন। বুঝতে পারছেন? এই পিরিয়ড গুলো পড়বেন। ও এখানে আরেকটা জিনিস পড়বেন, সেটা হলো এই যে অ্যাংলো নরম্যান পিরিয়ডে দেখেন, অ্যাংলো নরম্যান পিরিয়ডের আমরা যে কবি সাহিত্যিক যে পাই, ক্যাডমন, কেনেউলফ, ঠিক আছে, তারপরে ভ্যালনারেবল বেড, কিং আলফ্রেড দ্য গ্রেট। আবার মিডল ইংলিশ পিরিয়ডে দেখেন রজার বেকন। রজার বেকনকে কি আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তারপরে অ্যানসলেম, চসার, উইলিয়াম ল্যাংল্যান্ড, তারপরে দেখেন জন উইক্লিফ। ঠিক আছে, তো এই কবি সাহিত্যিকদেরকে আমরা জানবো এবং তাদের সম্পর্কে যে তথ্যগুলো আছে তথ্যগুলো জানবো, তাদের লিটারারি ওয়ার্ক গুলো পড়বো। আর এই যে অন্যান্য যে পিরিয়ড গুলো আছে এই পিরিয়ড গুলো টাইম ফ্রেম গুলো আমরা জানবো। এটা আমরা বাসায় একটু পড়বো। যে রেনাইসেন্স পিরিয়ডে দেখেন কি কি আছে, প্রিপারেশন ফর দ্য রেনাইসেন্স হয়, এলিজাবেথান পিরিয়ড আছে, জ্যাকোবিন পিরিয়ড, তারপরে ক্যারোলিন পিরিয়ড, তারপরে দেখেন কমনওয়েলথ পিরিয়ড আছে। তারপর আবার যদি আমরা 1660 থেকে দেখেন, 1660 থেকে যদি 1798 সাল পর্যন্ত চিন্তা করি, তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ড আবার স্টার্ট হচ্ছে। এখানে রেস্টোরেশন পিরিয়ড আছে, অগাস্টান পিরিয়ড আছে, পিরিয়ড অফ রিজন, ঠিক আছে, বা এজ অফ জনসন বলা হয় যেটাকে। তারপরে আপনার রোমান্টিক পিরিয়ড আছে, ভিক্টোরিয়ান পিরিয়ড আছে, অ্যাডওয়ানিন পিরিয়ড আছে, জর্জিয়ান পিরিয়ড আছে, তারপরে মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড আবার একটা হলো দুইটা, একটা হলো প্রি মডার্ন পিরিয়ড আর একটা হলো পোস্ট মডার্ন পিরিয়ড। তো এইগুলো একটু দেখবো। আর এর সাথে যেটা আমরা অ্যাড করবো, অর্থাৎ আমাদের পড়ার খাতায় যেটা অ্যাড করব সেটা হলো প্রিভিয়াস প্লাস এগুলোর সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অর্থাৎ আপনাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইটা পড়লেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কত 10th বিসিএস থেকে 46th বিসিএস পর্যন্ত আপনি যদি এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়েন আর আজকের ক্লাসে আমরা যতটুকু পড়লাম এগুলো পড়েন, তাহলে আপনি নিশ্চিত থাকেন 15 মার্কসের মধ্যে 8-9 মার্কস আপনি পেয়ে গেছেন। অন্তত পক্ষে 6-7-8 পাবেন। দেখবেন যে আপনি ভালো করে পড়ে দেখেন, ওইগুলো এক্সপ্লেনেশন সহ পড়ে ফেলেন। আপনি এই আজকের ক্লাসে তো খুব বেশি পড়াইলাম না, যতটুকু পড়াইছি, অর্থাৎ আমরা যে যে মানে আমাদের যে পিরিয়ড গুলা ইংলিশ লিটারেচার যে পিরিয়ড গুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা পিরিয়ড পড়াই ফেলছে, একটা হলো ওল্ড ইংলিশ পিরিয়ড আর একটা হলো মিডল ইংলিশ পিরিয়ড। এর সাথে যদি আপনি প্রিভিয়াস কোশ্চেন অ্যাড করেন তাহলে আপনি 7-8টা প্রশ্ন কমন পেয়ে যাবেন 15টার মধ্যে, অর্থাৎ 50% প্রশ্ন আজকেই কমন পাবেন যদি আপনি এই পড়াশোনাগুলো কমপ্লিট করে ফেলেন। এবং এটা পড়তে হবে কিন্তু এক্সপ্লেনেশন সহকারে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যে শুধুমাত্র ইয়ে পড়ে গেলেন এরকম হবে না। ঠিক আছে, তো আমার মনে হয় এরকম করে পড়লেই হবে। আর খুব বেশি লিটারেচারে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই, অর্থাৎ এখানে খুব বেশি জ্ঞানী অনেক ডিটেলস পড়তে হবে এরকম দরকার নাই। ঠিক আছে, অনেক আপনি পড়লে তো আসলে অনেক কিছুই পড়তে পারবেন, তাই না? যেমন ধরেন আমি আমি যদি আপনাকে বলি এই যে ক্যান্টারবারি টেলস পড়ছেন না, এই ক্যান্টারবারি টেলস হলো যে এখানে শুরু হয় তাদের একটা জার্নি শুরু হয়, জার্নি স্টার্ট হয়। এটা কোথা থেকে শুরু হয়, কোথা থেকে শুরু হয় জানেন? এটা লন্ডন থেকে, লন্ডন ক্যান্টারবারি বলা হয়। সো আপনাকে এত কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখেন যে এখানে অনেকগুলো তথ্য থাকবে যে এখানে ক্যাথেড্রালে যাই, সেন্ট থমাস ক্যাথেড্রালে যাই, এরকম বিভিন্ন তথ্য আছে। এত কিছু আপনার পড়ার দরকার নাই। আপনি মূল জিনিস আপনার পরীক্ষায় যেগুলো আসবে প্রিভিয়াস ইয়ারের বিশেষ প্রশ্ন যদি অ্যানালিসিস করেন যেগুলো আসবে আপনি সেগুলোই পড়বেন, অতিরিক্ত পড়তে যাবেন না। আর লিটারেচার আপনি অতিরিক্ত পড়তে গেলে ধরা খাবেন। যেখানে অতিরিক্ত পড়লে কাজে হবে, যেমন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়েন, ইংলিশ গ্রামার গুলো পড়েন, ভকেব পড়েন, সেন্টেন্স মেকিং পড়েন, এগুলো পড়েন, কাজে লাগবে। কিন্তু লিটারেচার খুব বেশি পড়ার দরকার না। আমরা প্রিলি কোয়ালিফাই করার জন্য একটা ডিসেন্ট নাম্বার দরকার। তো অনেকেই মনে করে ডিসেন্ট নাম্বার 9-10, হ্যাঁ ঠিক আছে 9-10 ডিসেন্ট নাম্বার, বাট আমি বলছি যে 12 পাইতে হবে আমাদেরকে। আমরা মোটামুটি দেখেন আজকে আপনি যদি এই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং আজকের পড়াটা পড়েন তাহলে আপনি 8-9 পেয়ে যাবেন, আপনি নিশ্চিত 7-8 পাবেন, এটা কনফার্ম। কিন্তু খুব ভালো করে পড়তে হবে, মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমার মনে হয় এর বেশি কিছু আর আজকে পড়ার দরকার নাই। যে নোটস দেওয়া থাকবে ওই নোটস গুলো দেখে আমি যতটুকু পড়ালাম অতটুকু পড়ে ফেলবেন। ঠিক আছে, আর অনেকেই
বই কিনতে চান, এগুলো যে কোনো একটা বই আপনি রাখতে পারেন। যে কোনো, কেউ বই কিনছেন, লিটারেচার বই কিনছেন কেউ? যদি যদি কেউ বই না কিনে শুধুমাত্র আমার নোটস ফলো করতে চান তাহলেও হবে, নোটসে সবই দেয়া আছে। স্যার মিরাকেল কিনেছি। মিরাকল কিনেছেন? হ্যাঁ, মিরাকল তো ভালো, অনেক ডিটেলস দেওয়া আছে, তবে অত ডিটেলস পড়েন না। এত ডিটেলস আসলে যদি উম, আগে থেকে অর্থাৎ অনার্স লাইফে যদি ইংলিশ লিটারেচার কম বেশি পড়ার অভিজ্ঞতা না থাকে তাহলে মিরাকল অনেক বেশি দেওয়া। আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে দেখে কমায় কমায় পড়বেন, ডিটেলস পড়বেন না, আর ঠিক আছে? ইংরেজি ওখান থেকে সাহিত্যের একটা বই আছে এবিসি, ওটা পড়লে ভালো। ওটা এবিসি? জি স্যার। হ্যাঁ, শর্টকাটে অনেক বই আছে, অনেক বাজারে অনেক ছোট ছোট বই 50 পাওয়া টাকা যায়। সাহিত্যের জন্য। হ্যাঁ, ওইগুলো পড়েন, ঠিক আছে, ওইগুলো পড়লেই হবে। আচ্ছা, শরীফ স্যারের একটা বই আছে, ওইটা ভালো, এ হ্যান্ডবুক অন ইংলিশ ইংলিশ লিটারেচার। লিটারেচার, আমিও ওইটাই পড়েছিলাম। হ্যাঁ, ওইটা অনেক সুন্দর। হ্যাঁ, এখন স্যার আছে একটা কিনা জানি না। আমি প্রশ্ন যখন ছিল। আমি যখন পড়েছিলাম তখন হলো কনফিডেন্সে ছিল, কনফিডেন্স থেকে প্রকাশিত। হ্যাঁ, কনফিডেন্স এখনো তো, আমি 2022 সংস্করণের আচ্ছা আমার আচ্ছা, আছে। তাহলে ঠিক আছে। ওই এই 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 ধরনের এই যে ছোট ছোট বইগুলো দেখবেন। আর যারা মিরাকল কিনে ফেলছেন বা এরকম বড় বই কিনে ফেলছেন, অসুবিধা নাই, ঠিক আছে, কম বেশি পড়তে থাকেন, তবে কম পড়বেন। আপনি এমনি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবেন যে আসলে প্রশ্ন কোন জায়গা থেকে। শোনেন, একটা দুইটা প্রশ্ন আপনার সবসময় আউট অফ রিচ থাকবে, প্রত্যেকটা বিসিএস এ দেখবেন একটা দুইটা লিটারেচারের আউট অফ রিচ থাকবে। হ্যাঁ, মাউন্ট মিয়া বলেন। মাউন্ট স্যার মিয়া কিছু একটা বলতে কথা চাচ্ছেন? জি বলেন। হচ্ছে ওই ইংরেজি সাহিত্যের যে লেখক গুলো আছে এবং বাংলা লেখকের সাথে একটা তুলনামূলক ছক একটা তৈরি করবেন। মানে যেমন পিবি শেলি হচ্ছে ওই কাজী নজরুল ইসলামের সঙ্গে যেরকম তুলনা রিলেটেড, করেন। বিদ্রোহী কবি। আচ্ছা, সেটা সেটা কি করতে পারেন, এটা এটা আমি বলি। এটা ধরেন আপনার হলো পার্সোনাল মানে স্টাইল বা পার্সোনাল টেকনিক বলতে পারেন। যে আমি যেটা করতাম সেটা হলো যে আমি পড়ার সময় এ, মোটামুটি ধরেন একদম যেগুলোর সাথে বাংলার সাথে মোটামুটি মিলে, সবগুলো তো মিলবে না, ইম্পসিবল, সবগুলো হ্যাঁ, কখনোই মিলবে না। যেগুলো মিলে এইগুলো আমি আলাদা করে নোট করে রাখতাম, মানে তাতে আমার বাংলাটাও মনে থাকতো, ইংরেজিটাও মনে থাকতো। কিন্তু এটা নোট করাটা ম্যান্ডেটরি না। এটা ধরেন কেউ হয়তো এইভাবে স্টাইলে পড়ছে, আবার কারোর কাছে এটা ভালো লাগবে না। কেউ চিন্তা করছে না আমি বাংলার সাথে ইংরেজিটা মিলাবো না ওইভাবে। যেমন ধরেন এই যে আমাদের অন্ধকার যুগ আছে না, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ আছে না, তো জি। ইংলিশ সাহিত্যে ব্যারেন এজ আছে। বিষয়গুলো এরকম, প্রত্যেকটা সাহিত্যেই কিছু না কিছু ব্যারেন এজ থাকে, ডার্ক এজ থাকে। সো এইভাবে যখন যেটা রিলেট আসে কম বেশি রিলেটেবল পড়বেন। তবে ইংরেজি, আমি এটা বলতে চাচ্ছি যে ইংরেজি সাহিত্য নিয়ে আপনি অনেক বেশি পড়তে যাবেন না। অনেক বেশি পড়লে দেখবেন যে আপনি আহ মূল বিষয়টা আপনার মনে থাকবে না। এখানে মনে রাখার তো একটা বিষয় আছে। পরীক্ষার হলে আপনি যদি 15টাই এনশিওর করতে চান, দেখবেন যে আপনার অন্যান্য সাবজেক্টগুলো প্রিপারেশনও খারাপ হয়ে গেছে, পরীক্ষার হলেও খারাপ খারাপ হয়ে গেছে, কারণ অনেকটা টাইম কিল হবে, অনেক কিছু মনে থাকবে না। এটাই তো আর স্বাভাবিক একটা নাকি? প্রশ্ন স্যার, জি। আমি ফ্রি একটা লিটারেচার ক্লাস করেছিলাম, কোন কোচিং এ যে মনে নেই এখনো। সেই স্যার বলছিল যে হচ্ছে এই অ্যাংলো সেকশন এবং মিডিল ইস্ট থেকে প্রশ্ন আসে না মনে হয়, কেন আসে না? এরকম কথা শুনছি। আপনি প্রিভিয়াস ইয়ারে দেখবেন, এখানে তো অল্প, সব প্রশ্ন তো আসবেও কম। এখানে তো জি। আজকে ক্লাস করছেন, আপনি কতটুকু তথ্য পড়লেন? সামান্য কয়েক, কিন্তু হ্যাঁ, আপনি শুরু থেকে বলে যাইতে পারেন, বলে যাইতে পারেন না। আজকের ক্লাসের মেইন যে পড়াটা আমি দিলাম সেটা কি বলেন তো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখানে অনেক কিছু পাবেন আপনি। প্রিভিয়াস ইয়ার জি। কোশ্চেন আপনি কি পাচ্ছেন? টোটাল ইংলিশ লিটারেচার পাচ্ছেন। কিন্তু আজকের তথ্য তো খুবই কম, তো এখানে প্রশ্ন আসে না বিষয়টা তো এমন না, প্রশ্ন আসে, কিন্তু যেহেতু টপিকও কম, আসেও কম, এটাই তো স্বাভাবিক। আপনি যখন আহ একদম ওই যে রেনাইসেন্স পিরিয়ড থেকে আপনি শুরু করবেন, এবার দেখবেন যে অনেক কবি সাহিত্যিক লেখক, আমরা তো মূল লেখকের ভিতরে প্রবেশই করি নাই, তাই না? জি, ঠিক আছে, ঠিক আছে নেন। বুঝতে পারছেন? মানে ওনার কথা এক অর্থে ঠিক আছে, এক অর্থে ঠিক আছে, মানে প্রশ্ন আসে না এমন না, আসে, কম আসে, কারণ টপিকটাও তো কম। ধরেন আমরা যদি এই এই হিসাবে চিন্তা করি যে টোটাল ইংলিশ লিটারেচার আমাকে যতটুকু পড়তে হবে, ধরেন 100টা প্রশ্ন পড়তে হবে, আজকে সর্বোচ্চ আমরা 5টা প্রশ্ন পড়লাম, সর্বোচ্চ। জি। তার মানে আমার কত 95 বাদ আছে। জি। এখন আমি এই আজকের পড়ার সাথে কাভার করছি কি দিয়ে বলেন তো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি যখনই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, এটা তো আপনাকে পড়তে হবে।
এটা তো আর কোনো টিচার পড়াবেন, এটা আপনাকেই পড়তে হবে। এইটা আপনি একদিনে তো পড়তে পারবেন, আপনার অনেকটা সময় লাগবে এগুলো শেষ করতে। 10 থেকে 46 পর্যন্ত কম না। এগুলো শেষ করলে আপনি দেখবেন, ওই যে বললাম না আজকে 5% শেষ করলাম, আলটিমেটলি আরো 45% অ্যাড হয়ে যাবে। তার মানে কত? 50% অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার টোটাল যে ইংলিশ লিটারেচার আমাদের যা পড়তে হবে তার 50% শেষ হয়ে যাবে যদি আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়েন। সো 50% শেষ হলে আপনি তো 7-8টা প্রশ্ন এমনি কমন পাবেন, জানা কথা। ঠিক আছে? এবং ইংলিশ লিটারেচারের মানে মেইন মেইন যে জিনিস, অর্থাৎ পুরো সিলেবাসটাই আপনার কাভার করে দিবে যদি আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়েন। সো নেক্সট ক্লাস আমরা আমাদের জেনে লিটারেচার নেক্সট ক্লাস থাকবে, তখন দেখবেন যে আমাদের কত তথ্য পড়তে হয়, মেইন তথ্য তখন। এবং তখন আমি নোটস গুলো দেখবেন যে আপনি বইতে অনেক কিছু পাবেন, অনেক তথ্য পাবেন, অনেক তথ্য। তো ওইগুলো যেমন ধরেন শেক্সপিয়রে কত কিছু আছে। এখন শেক্সপিয়রের সবকিছু আমরা পড়তে পারবো? পড়তে পারবো না। শেক্সপিয়রের একটা বিখ্যাত গ্রন্থের নাম বলেন, কি আছে? মার্চেন্ট অফ ভেনিস, জানেন তো? এখানে জি। এখানে কয়েকটা চরিত্র আছে। এখন আপনি তো সব চরিত্র এখানে মানে সব চরিত্র সবকিছু আপনি পড়বেন না। আপনি ধরেন 3টা চরিত্র পড়লেন, একটা হলো পোর্সিও পড়লেন, একটা শাইলক পড়লেন, আরেকটা কি অ্যান্টোনিও। মূল যে ইয়ে তার মধ্যে শাইলক কে ছিলেন? অ্যান্টোনিও ভালো, মানে আমাদের দৃষ্টিতে নায়ক, আর ভিলেন কে ছিল? শাইলক। শাইলক কি ছিল? জিউ ইজার্স, অর্থাৎ ইহুদি যে সুদখোর ছিলেন, উনি ছিলেন মূলত শাইলক। আর পোর্সিয়া কে ছিলেন? পোর্সিয়া নায়িকা ছিলেন। এখন আপনি মার্সেল অফ ভেনিসের ধরেন, যদি আমি আপনাকে একটা তথ্য দিই, লাভ ইজ ব্লাইন্ড, এখন ইম্পর্টেন্ট লাইন বললেন। এখন ধরেন যদি বলি, ধরেন আরেকটা তথ্য হলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কিন্তু ওই যে মার্সেন্ট অফ ভেনিস থেকে আসছে। এখন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কিন্তু আমাদের এক্সামে আসে, বিশেষ পরীক্ষায় আসে। এই লাইনটা কোথা থেকে আসছে? মার্সেন্ট অফ ভ্যানিস থেকে। এখন লাভ ইজ ব্লাইন্ড, এটা কখনো পরীক্ষায় আসে নাই, বাট আমি আপনাকে বললাম এখন, বা কোনো জায়গায় কোনো একটা বিশেষ পরীক্ষায় চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট এত কিছু না। এখন এটার জন্য কি আপনি পুরো মার্সেন্ট অফ ভ্যানিস পড়ে ফেলবেন, মুখস্থ রাখবেন? বলেন, সম্ভব? সম্ভব না। সো আমি বলতে চাচ্ছি যে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু, এর বাইরেও বললাম তো আপনার 2-3টা প্রশ্ন কিন্তু দেখবেন যে আউট অফ রিচ থাকবেই, যতই পড়ে আপনি ওইদিকে তাকাবেনই না, আপনি ছেড়ে দিবেন, ওকে কিছু প্রশ্ন চলে যাক। আমার দরকার কি একটা ডিসেন্ট নাম্বার, 12 নাম্বার, 10 পাইলেও যথেষ্ট। লিটারেচার আমি দেখেছি যে যারা একদম মানে 15 আউট অফ 15 এনশিওর করতে চায়, আসলে এনশিওর হয়ও না। আর আপনি ব্যাপক একটা সময় নষ্ট হয়ে যাবে আপনার, যেটা আপনি অন্য সাবজেক্টে ইয়ে করলে এখানে 3-4 নাম্বার পাইতে যে আপনি অন্য সাবজেক্টে 20 নাম্বার হারাবেন। বুঝতে পারছেন? এইটাই। জি, ঠিক আছে তারপর তারপর আর কিছু? না, আর অনেক জানা হইলো। আবার আবার ধরেন এই যে শেক্সপিয়র আমরা জানি টোটাল কয়জন রাজাকে নিয়ে লিখছেন, জানেন এটা? কয়জন রাজা? 4 জন। না, 10 জন রাজাকে নিয়ে উনি লিখছেন। তার মধ্যে আমরা 3 জনের নাম জানি সাধারণত, কিং হেনরি, কিং জন, আর মনে হয় কিং রিচার্ড। কারণ এই 3টা জিনিসই আমাদের প্রিভিয়াস প্রশ্নগুলোতে আসছে, আমরা ইম্পর্টেন্ট আকারে সাধারণত এই 3টাই বলি। এই 3টারই ক্ষুদ্র অংশ। বাকি রাজাগুলোর নাম কিন্তু আমরা জানি না, আমাদের জানার প্রয়োজনও নাই। এখন আপনি যদি সবগুলোই জানতে চান তাহলে কিন্তু আমাদের ওই প্রিপারেশন নেওয়াতে ঘাটতি হয়ে যাবে, তখন অন্যান্য গুলোতে ঘাটতি পড়বে। বুঝতে পারছেন? যেমন ধরেন হ্যামলেটের যে রাজা ছিলেন, অর্থাৎ কিং হ্যামলেট, উনি কোথাকার রাজা ছিলেন, জানেন এটা? ডেনমার্ক। ডেনমার্কের। হ্যাঁ, তো ডেনমার্কের রাজা ছিলেন। এখন এটা আমাদের খুব পরিচিত তথ্য, তাই না? তো তারপরে ধরেন ওফেলিয়া একটা ছিল, তো ওফেলিয়া মারা যান কিভাবে, জানেন এটা? জি না। পানিতে ডুবে। না, বিষ পান করে না, ঠিক আছে, পানিতে ডুবে। বিষ পান বিষ পান করে মারা যায় কে বলেন তো? তার মা, গোটুর। ঠিক আছে, তার মা মারা যান বিষ পান করে। তো এখন এই তথ্যগুলো অনেক ডেপ তথ্য, বাট এটা আপনার দরকার নাই, সবকিছু আপনার দরকার নাই। ঠিক আছে, এই হলো বিষয়। তো ইংলিশ লিটারেচার যতটুকু আমরা পড়বো, আমি আপনাদেরকে গাইডলাইন দিব, আপনারা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়লে নিজেরাই ধারণা পাবেন। ঠিক আছে, অটোমেটিক। খুব বেশি এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই। আপনি পড়তে গেলে দেখবেন অনেক কঠিন লাগবে, মনে থাকবে না। আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়েন,
10 দিন খুব মনোযোগ দিয়ে পড়ে শেষ করে ফেলেন, 10 দিন ধরে, আমি একদিন বলছি না, 10 দিন ধরে পড়ে শেষ করে ফেলেন। তারপরেও দেখবেন যে ভাই মনে থাকবে না। মাঝে মধ্যে চর্চা করতে হবে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ভালো করে, যে কোনো বই থেকে, তাহলেই চলবে। ঠিক আছে, তো এই হলো আমাদের নেক্সট যখন ক্লাস থাকবে লিটারেচার, আমাদের মূল ক্লাস শুরু হবে। আজকে হলো 5% গেল, আর 45% শেষ হবে যদি আপনারা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন শেষ করেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের নেক্সট আমাদের যে ক্লাসগুলো থাকবে, হ্যাঁ ওখানে মনে আছে যে আমরা কিন্তু ভার্ব পার্টটা শুরু করেছিলাম, ভার্বের মেইন পার্ট কিন্তু শেষ করি নাই, দেখছেন? জি। মনে আছে লাস্ট ক্লাসে? বার্পের স্যার ফাইনাইট বাট আর নন ফাইনাইট বাট একটু হ্যাঁ, জাস্ট এডিশনাল। আমরা শুরু করেছিলাম, শেষ করি জি নাই। স্যার। তো নেক্সট ক্লাসে আমি কি ভার্ব দিতে চাচ্ছি, মানে শুরুতে আমরা ভার্ব পড়বো, অর্থাৎ অন্য যে টপিক আছে ওইটা, কারণ একদিনের মধ্যে ভার্ব শেষ করা সম্ভব হয়নি, আমরা করিও নাই, আমি ভালোভাবে শেষ করতে চাচ্ছি। সো আমরা ভার্ব দিব, অর্থাৎ ভার্বের তো অনেক পড়া আছে, পুরো ধরেন 1.5 ঘন্টা প্লাস ক্লাসই হবে শুধু ভার্ব নিয়ে। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে। আর ভার্ব নিয়ে যত প্রশ্ন থাকিয়ে থাকে ওই প্রশ্নগুলো সাজায় রাখবেন আগে থেকে, প্রশ্ন করবেন, আমি চাই আপনারা প্রশ্ন করেন, যে কোনো সময় প্রশ্ন করেন। আপনি প্রশ্ন তখনই করতে পারবেন যখন আপনি নিজে পড়াশোনা করবেন, বাসায় পড়াশোনা করবেন, তখন টেবিলে পড়াশোনা করবেন, তখন দেখবেন প্রশ্ন মাথায় চলে আসছে। আর পড়াশোনা করবেন না, দেখবেন যে প্রশ্ন আসবে না। ঠিক আছে।